হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পরিমাণগত রসায়নের নতুন একটা লেকচারে। আশা করি তোমরা সবাই আগে লেকচারগুলো দেখে আসছো। আগে লেকচারগুলোতে আমরা কিন্তু স্টোইকিওমেট্রি রুল আর ঐকিক নিয়মে কীভাবে ম্যাথগুলো সলভ করতে সেটা তোমাদেরকে শিখাইছি। কেমন? আচ্ছা, আমরা আমাদের এই কোর্সে নিয়মিত ক্লাস দিচ্ছি, পিডিএফ সরবরাহ করতেছি, প্রবলেম সলভ করাচ্ছি, এক্সাম নিচ্ছি। তো এই চারটার সমন্বয়ে আশা করি তুমি কোর্সটা অনেক এনজয় করতেছো। আচ্ছা, আজকে আমরা যেটা দিয়ে শুরু করবো আমাদের টপিকটা, আমরা কিছু প্রথমে আগে এমসিকিউ সলভ করবো, এরপরে আমরা চলে যাবো আমাদের থিওরি ক্লাসে। আমরা তোমাদের দেশে ভাই তুল্য সংখ্যা এবং বেশ কিছু তোমাকে টপিক এখানে পড়াই দিব। তাহলে এখানে দেখো আমাকে প্রথমে এমসিকিউতে কি বলতেছে, 98 গ্রাম আণবিক ওজন দ্বারা কোন যৌগের 1 গ্রাম মোল বোঝানো হয়। কেমন? আচ্ছা, এটা তো আমরা সবাই জানি, এটা কোনটা হবে আমাদের কাছে, এটা হবে আমাদের সালফিউরিক অ্যাসিড। কেমনে? অ্যাট ফার্স্ট এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, বলছে 1 গ্রাম মোল। এখানে জিজ্ঞেস করছে কি 1 গ্রাম মোল। তো 1 গ্রাম মোল মানে আমরা সবাই জানি 1 মোল বোঝায়, আসলে 1 মোল। তো কার 1 মোলে আণবিক ভর 98 থাকে বলো তো? সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এ। তাহলে এটার আনসার হবে সালফিউরিক অ্যাসিড H2SO4। তারপর আমাকে বলতেছে পটাশ অ্যালাম অণুর সাথে কত অণু ক্যালাস পানি যুক্ত থাকে। আমরা সবাই জানি এটার আনসার হবে তোমার হচ্ছে 24 অণু। ভাই পটাশ এলিমেন্টের সংকেত কীরকম হয়ে থাকে? পটাশ, এটা আমরা মোলের পর্যায়ক্রমে পড়ে আসছি। পটাশ অ্যালাম এটার সংকেত হয়ে থাকে তোমার কাছে হচ্ছে K2SO4 K2SO4 ডট L2SO4 ডট 24H2O। তাহলে পটাশ অ্যালামের মধ্যে কত অণু ক্যালাস পানি থাকবে এখানে বলো তো? 24 অণু ক্যালাস পানি থাকবে। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে একটা যৌগে 85% সিলভার আর 15% ফ্লোরিন আছে। তো এদের যথাক্রমে পারমাণবিক ভর করে দেওয়া আছে। যৌগটির স্থূল সংকেত এখানে কত হবে জিজ্ঞেস করা হয়েছে। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমাকে পার্সেন্টেজ অফ সিলভার দেওয়া আছে কতটুকু? পার্সেন্টেজ অফ সিলভার দেওয়া আছে এখানে 85%। আর পার্সেন্টেজ অফ আমার এখানে ফ্লোরিন দেওয়া আছে কতটুকু? 15% দেওয়া আছে। এখন চেক করে দেখতে হবে আমার এখানে প্রত্যেক অপশনে যে কোন অপশনের জন্য এই দুইটা আসলে সঠিক। যেমন প্রথম যে অপশনে এ নাম্বার অপশনে যে যৌগটা সেটা হচ্ছে আমাদের সিলভার ফ্লোরাইড। আর এটা কিন্তু হওয়া উচিত, কারণ সিলভারের এখানে তোমার আমাদের প্লাস হয়ে থাকে, সিলভার প্লাস, আর এটা F মাইনাস হয়ে থাকে। সো ক্যালকুলেশন করা ছাড়াই কিন্তু আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের আনসার হবে। তো চেক করে দেখি সেখানে আমাদের এখানে যদি পার্সেন্টেজ অফ সিলভার বের করার চেষ্টা করি, তাহলে এখানে উপরে যেটা হবে সিলভারের আণবিক ভর, সিলভারের আণবিক ভর কত এখানে দেওয়া আছে কোয়েশনে 108, আর এখানে হবে 108 প্লাস এখানে হচ্ছে ফ্লোরিনের আণবিক ভর হচ্ছে 19, তাহলে ইন্টু 100% করো, দেখবে তাহলে এখানে কত আসতেছে তোমার। এখানে আমরা যদি বের করি এখানে 108 ডিভাইডেড বাই হচ্ছে কত 108 প্লাস 19 ইন্টু 100%, তাহলে এটা আসছে 85.039%। 85.039%, এটাকে নিয়ার অ্যাবাউট আমরা 85% বলতেই পারি। তাহলে আমাদের বাকি ফ্লোরিনটা কত চলে আসবে এখানে 100 থেকে তুমি হচ্ছে এখানে আমাদের 85%কে বাদ দাও, তাহলে তোমার এখানে থাকবে হচ্ছে 15%। তাহলে আমাদের এই নাম্বারটা কিন্তু কারেক্ট অ্যান্সার। এরপর আমাকে বলতেছে এখানে একটা যৌগে কার্বন থাকে 86% এবং হাইড্রোজেন থাকে 14%। তো যৌগটার স্থূল সংকেত কীরকম হবে সেটা তোমার জিজ্ঞেস করা হয়েছে। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমাদের যে পার্সেন্টেজ অফ কার্বন এটা কত 86%। তাহলে যদি এটা আণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে 86কে যারা আমি এখানে 12 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে একটা ভ্যালু আসবে না, সেই ভ্যালুটা কত আসবে আমার কাছে 86 ডিভাইডেড বাই 12, তাহলে এই ভ্যালু আসছে আমার কাছে 7.167। আর আমি যদি এখানে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন বের করি সেটা আসবে আমার কাছে কত, এখানে 14% দেওয়া আছে। সো এটাকে যদি আমি আণবিক ভর দিয়ে ভাগ করি এখানে, তাহলে 14 ডিভাইডেড বাই এখানে 1 থাকবে, তাহলে আসবে এখানে 14 আসবে। তো এখানে কিন্তু এটা প্রায় দ্বিগুণ। তাহলে এখানে তোমার আমরা যদি এখানে স্থূল সংকেতটা বের করতে চাই, স্থূল সংকেত, তাহলে স্থূল সংকেত হবে তোমার কাছে এখানে কার্বন তুমি একটা নিয়ে দিয়ে হাইড্রোজেন পাবে এখানে 2টা, তাহলে CH2 বি নাম্বার অপশন। সো এটা হচ্ছে আমার স্থূল সংকেত। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো নেক্সট চলে যাই আমরা এখানে। নেক্সট আমাকে বলতেছে কোনো জৈব যৌগের স্থূল সংকেত হচ্ছে এত এবং আণবিক ভর হচ্ছে এত, যৌগটির আণবিক সংকেত কী হবে? তাহলে আমাদের আণবিক ভর 180, এটা ইকুয়াল হয়ে থাকে তোমার স্থূল সংকেতের ভর 12 প্লাস 2 প্লাস এখানে 16 হবে, ইন্টু এখানে হবে একটা n। তাহলে এখান থেকে দেখো তো nটা কত আসবে তোমার, এখানে n ইকুয়াল টু আসবে 180 ডিভাইডেড বাই এখানে কত, এখানে হচ্ছে 16 আর এখানে হবে আমার এখানে 30 হবে, তাই না? কেমনে 16 আর 2 যোগ করে 18, 12 যোগ করে 30 হবে এখানে। তাহলে এখানে আমাদের কত আসছে, এটা আসবে তোমার 6। তাহলে আমার এখানে আণবিক সংকেত কত হবে দেখো, আমার তাহলে আণবিক সংকেত এটা হবে তোমার স্থূল সংকেত যেটা আছে CH2O, আর এখানে বসবে 6, তার মানে C6H12, তারপর হবে O6, C6H12O6, সি নাম্বার হচ্ছে আনসার। তারপর আমাকে এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তার আণবিক ভর বের করতে পারবো, আণবিক সংকেত বের করতে বলছে। তাহলে অ্যাট ফার্স্ট এখানে যদি আমি এখানে আণবিক ভর বের করি, আণবিক ভর এটা আসবে বাষ্প সংকেত ইন্টু 2, তাহলে এখানে কত হবে, এখানে 40 দ্বিগুণ 80 হইতো, তাহলে এখানে হবে 79, কারণ 0.5 × 2 আছে এখানে, তাহলে 1 বাদ যাবে। আচ্ছা, তারপরে এখন এখানে আমাকে এখানে যদি আমি কার্বনের যেটা আছে 75.94
এটাকে আমরা এখানে 12 দিয়ে ভাগ করব, আচ্ছা কার্বনের। তারপরে তোমার হাইড্রোজেনের যেটা দেওয়া আছে 6.33, এটাকে আমরা এটা আণবিক ভর 1 দিয়ে ভাগ করব। আর নাইট্রোজেন যেটা আছে 17.72, এটাকে আমরা 14 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে ভ্যালুগুলো কত আছে তোমার এখানে। তাহলে এটা আসছে 75.94/12, তাহলে এটা আসছে 6.328, তারপর এখানে আসছে 6.33, তাহলে এখানে আসবে তোমার 17.72/14, তাহলে এটা আসছে তোমার কাছে 1.26 1.265। তাহলে সবাইকে 1.265 দিয়ে ভাগ করলে এটা 1 থাকবে। দেখো 6.33কে আনসার দিয়ে ভাগ করি, তাহলে এখানে 5 হবে, দেখবে এখানেও নিয়ার অ্যাবাউট 5 আসতেছে। তাহলে সংখ্যাটা কীরকম হবে C5H5N, আর এখানে N আছে, তাহলে এই Nটা বের করতে হবে। তো এখানে 5 × 12 আসবে, তারপর এখানে আসবে 5, এখানে আসবে তোমার 14, এটা এগুলো হচ্ছে এখানে থাকবে তোমার N, তো এখানে গুণফল আকারে এখানে N থাকবে, আর এখানে হবে তোমার কাছে 79, এখানে কত 60 65 79, তাহলে N ইকুয়াল তোমার এখানে আসবে 1। তাহলে সংখ্যা হচ্ছে C5H5 এবং তোমার N, তাহলে এটা বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কোনটা আমাদের কাছে, এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের কাছে বি নাম্বারটা। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে একটা 180 আণবিক ভরের যৌগে 60% কার্বন 36.6% হাইড্রোজেন থাকলে যৌগটা কী হবে সেটা তোমার জিজ্ঞেস করছে এখানে, কেমন। আচ্ছা, তাইলে আমার এখানে কী দেওয়া আছে বলো তো, কার্বন দেওয়া আছে কতটুকু, কার্বন দেওয়া আছে তোমার এখানে 40%, আর হাইড্রোজেন দেওয়া আছে তোমার কাছে কতটুকু, এখানে 36 পয়েন্ট তোমার এখানে কত পার্সেন্ট, 6% দেওয়া আছে, কেমন। আচ্ছা, তো 180 যেটা, এই আণবিক ভর কিন্তু নর্মালি গ্লুকোজের হয়ে থাকে। এই আণবিক ভর যেটা আছে 180 কিন্তু কার হয়ে থাকে, এটা কিন্তু গ্লুকোজের হয়ে থাকে। সো গ্লুকোজ কিন্তু এখানে কোথাও নাই, কেমন। এখানে যে জিনিসটা মনে রাখতে পারো, রাইবোস এটা আণবিক ভর হচ্ছে তোমার 150, আর ডিঅক্সি রাইবোস যেটা আছে তার আণবিক ভর হচ্ছে 134, কেমন। তো মোটামুটি তোমার এখানে গ্লুকোজ হয়ে থাকে, তো এখানে কোনোটি নয় হবে। আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, আমার কাছে যে রাইবোস আছে, রাইবোজে এটা আণবিক ভর কত হয়ে থাকে, এটা আণবিক ভর হয়ে থাকে তোমার হচ্ছে 150। আর এটা যে ডিঅক্সি রাইবোজ আছে, ডিঅক্সি রাইবোস এর আণবিক ভর হয়ে থাকে তোমার হচ্ছে 134। তাহলে এখানে বলছে আণবিক ভর হচ্ছে 180, তাহলে এটাও হবে না, এটা হবে না। আর এটা যেটা আছে গ্যালাক্টোজে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন এটা হয়ে থাকে তোমার এখানে 6.6%, তাই আমার এখানে এটা তো হাইড্রোজেনের পার্সেন্টেজ এত দেওয়া, তাই এটাও হবে না, তাহলে এখানে আনসার হবে কোনোটি নয়। এরপর আমাকে জিজ্ঞেস করছে সাদা ভিট্রিয়ল কোনটা। আমরা সবাই জানি জিঙ্ক সালফেট .7:2, এটাকে আমরা বলি সাদা ভিট্রিয়ল। একটা আছে আমাদের ব্লু ভিট্রিয়ল, একটা আছে গ্রিন ভিট্রিয়ল, কেমন। আমি তোমার যদি লিখে দেখে আসো, একটা আছে ব্লু ভিট্রিয়ল সংখ্যা হচ্ছে কপার সালফেট .5:2, একটা আছে তোমার এখানে সাদা ভিট্রিয়ল সংখ্যা হচ্ছে তোমার জিঙ্ক সালফেট .7:2, আরেকটা আছে তোমার এখানে গ্রিন ভিট্রিয়ল বা সবুজ ভিট্রিয়ল, এটা সংখ্যা হচ্ছে কত এখানে তোমার FeSO4 হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সট বছর গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে এত হয়ে থাকে, আণবিক ওজন কত, এটা হয়ে থাকে তোমার 44। কেন, কারণ আণবিক ভর ইকুয়াল টু কত হয়ে থাকে, আণবিক ভর যেটা আছে এটা ইকুয়াল টু হয়ে থাকে বাষ্প ঘনত্ব টাইমস হচ্ছে 2, কেমন। তাহলে বাষ্প ঘনত্ব 2 গুণ করে আণবিক ভর আমরা পেয়ে থাকি। তারপর বলছে আমাকে যদি 32 গ্রাম কোনো গ্যাসের আয়তন প্রমাণ তাপমাত্রা চাপে এত হয়, তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব কত। দেখো প্রমাণ তাপমাত্রা চাপ, এটা বলতে বুঝবো আমরা এসটিপি, তাহলে এসটিপিতে আয়তন দেওয়া আছে, তাহলে এটা VSTP দেওয়া আছে, আর এখানে কী দেওয়া আছে, এটা ভর দেওয়া আছে। তাহলে আণবিক ভরটা বের করতে পারবো না, কীভাবে, N ইকুয়াল আমরা জানি M/M, আবার আণবিক ভর ইকুয়াল টু আমরা জানি মূল সংখ্যাগুলো জানি VSTP / 22.4। তাহলে এখানে আমাদের M দেওয়া হচ্ছে 32, আণবিক ভর আমি জানি না, আণবিক ভরকে আমরা লিখতে পারবো 2 বাষ্প ঘনত্ব ইকুয়াল টু VSTP দেওয়া 11.2, এখানে আছে 22.4। তাহলে এখানে কত আসবে, এটা হাফ চলে আসবে। তাহলে এখান থেকে এই 2 এবং এই 2 কাটা যাবে, তাহলে এখান থেকে আমাদের ডিগুলো থাকবে কত, ডিগুলো থাকবে 32। তাহলে বাষ্প ঘনত্ব হবে এখানে 32 হবে। ঠিক আছে, বাষ্প ঘনত্ব কত হবে এখানে 32 হবে এখানে। ওকে, চলো নেক্সট চলে যাই। আসো 300 গ্রাম গ্লুকোজের আণবিক ভর কত, গ্রাম আণবিক ভর কত। গ্রাম আণবিক ভর মানে কি, তোমার গ্রাম আণবিক ভর মানে কত, মূল সংখ্যা কত, কেমন। তাহলে আমাদের গ্রাম আণবিক ভর যেটা আছে
গ্রাম আণবিক ভর, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় আসলে অ্যাকচুয়ালি মোল সংখ্যা n বোঝানো হয়। তাহলে এখানে n ইকুয়াল টু কত হবে? এখানে 300, আর গ্লুকোজের আণবিক ভর হয়ে থাকে তোমার হচ্ছে 180 হয়ে থাকে। তাহলে এটা কত আসবে? এখানে 300/180, সেটা হবে তোমার 1.667 হবে, এত মোল হবে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এটা আনসার। তারপর আমাকে বলছে এখানে বাষ্প ঘনত্ব এত হইলে কার্বনের পার্সেন্টেজ এবং সবগুলো পার্সেন্টেজ তোমাকে দেওয়া আছে, বলছে যোগটার আণবিক সংকেত লিখো। তাহলে দেখো বাষ্প ঘনত্ব যদি এত হয়ে থাকে 44 হয়ে থাকে, তাহলে আণবিক ভর এখানে কত হবে? 44 × 2 হবে, তাহলে এখানে হবে 88, এখানে হবে 88। তাহলে এখন আমি যদি কার্বনটা যদি করতে চাই, তাহলে 54.54কে আমি এখানে এখন 12 দিয়ে ভাগ করব। হাইড্রোজেনের বেলা করতে গেলে 9.09কে আমরা এখন 1 দিয়ে ভাগ করব। তারপর এখানে হচ্ছে আরেকটা আছে অক্সিজেন, এখানে হচ্ছে আমরা 36.3কে আমরা তাহলে 16 দিয়ে এখানে ভাগ করব। তাহলে দেখো এখানে ভাগফলটা কত করে আসে, এখানে আসে 9.09, তারপর এখানে আসবে কত? 36.3/16, তাহলে এখানে আসছে 2.22685, তারপরে এখানে 54.54/12, তাহলে এখানে আসছে তোমার কাছে 4.545 আসছে। দেখো এইখানে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখব, এইটা হচ্ছে এটা ডাবল, আবার এইটা ডাবল হচ্ছে এইটা। তাহলে এটা যদি 1 অনুপাতে থাকে, তাহলে এটা থাকবে 2 অনুপাতে, এটা থাকবে 4 অনুপাতে। বুঝতে পারছো কিনা দেখো? তাহলে কি আসবে? এখানে কার্বন থাকবে 2 অনুপাতে, হাইড্রোজেন থাকবে 4 অনুপাতে, অক্সিজেন থাকবে 1 অনুপাতে। কেমন? তারপর এখানে থাকবে একটা n থাকবে, এটা হচ্ছে আমার আণবিক সংকেত, nটা বের করতে হবে। কেমন? তুমি চাইলে কি করতে পারো? এটা দিয়ে সবাইকে ভাগ করতে পারো, দেখবে এখানে 1 আসবে, এখানে 4 আসবে, এখানে 2 আসবে, চেক করে দেখতে পারো এটা। আচ্ছা, তাহলে মানে আমি দেখেই বুঝতেছি এখানে ডাবল হবে আর কি। ওকে, তাহলে এখানে আসবে কত? 12 টাইমস হচ্ছে 2 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে এখানে 16 ইন্টু তোমার এখানে হচ্ছে n ইন্টু তোমার হচ্ছে এখানে 88। তাহলে এখানে কত আসবে? দেখো n ইকুয়াল টু হবে তোমার কাছে এখানে 88, এখানে কত? 20 সাথে তোমার 24 যোগ করলে হবে 44, তাহলে n ইকুয়াল আসবে 2, তাহলে সংখ্যা হবে তোমার এখানে আমাদের n ইকুয়াল 2 বসে দিলে এখানে হবে C4H8O2। C4H8O2 হচ্ছে ই নাম্বার অপশন আছে, সি হচ্ছে আনসার। এরপর চলো নেক্সট যে আসলে এখানে নেক্সট আমাকে বলছে এসটিপিতে কোনো একটা গ্যাসের আয়তন এত লিটার, ওজন লিটারের ওজন নির্দেশ করে ওই গ্যাসটির কী হবে বলতে? এখানে হবে তোমার এটা কিন্তু তার আমাদের আণবিক ভর, দেখো এখানে n, সেক্ষেত্রে n কত হবে? এখানে কোনো গ্যাসের এত লিটার ওজন নির্দেশ করে ওই গ্যাসটির কি নির্দেশ করবে বলো তো? এখানে ওই গ্যাসটির এখানে বাষ্প ঘনত্ব নির্দেশ করে। কেন? আমি তোমার বলি, দেখো কেন বাষ্প ঘনত্ব নির্দেশ করবে? কারণ তোমার যদি 22.4 লিটার হয়, সেই ক্ষেত্রে কি পাবা? মোল সংখ্যা ইকুয়াল টু 1 হবে, সেই ক্ষেত্রে m ইকুয়াল টু m হবে, তাই না? বাট তুমি চিন্তা করো, তোমার যদি এখানে তাহলে 11.2 লিটার হয়, সেই ক্ষেত্রে n ইকুয়াল টু হবে হাফ, আর দেখো তুমি m ইকুয়াল টু পাবা তুমি এখানে m/2, আর m/2কে তো তুমি বাষ্প ঘনত্ব বলো। m/2কে কি বলো তুমি? এখানে বাষ্প ঘনত্ব বলে থাকা, কারণ বাষ্প ঘনত্ব আমাদের এখানে আণবিক ভর মানে কত জানি? 2 ইন্টু বাষ্প ঘনত্ব জানি, তাই না? তাই এটা আমরা এখানে সবাই হাসি করে বুঝতে পারছি। এটা নিচে নামাই দিয়ে আসো, এটাকে চলো 2 পরে তুলে দিয়ে আসো। হ্যাঁ, ওকে। এরপরে দেখো আমাকে বলছে কি যে তোমার আমাদের 74 আণবিক ভর, এটা জৈব যৌগের সংকেতগুলো দেওয়া আছে। আণবিক সংকেত কত হবে? এটা তো খুব সোজা। দেখো এখানে আমাদের তাহলে আমি যদি কার্বনটা বের করতে চাই, কার্বন এখানে কত আসবে? 48 দেখো এখানে কত আসছে? 48.65 ডিভাইড বাই 12 করবা। তারপর এখানে হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের কত? 8.11 ডিভাইড বাই 1 করবা। আর তোমার এরপরে আসা হচ্ছে এখানে অক্সিজেন, এটা 43.24 ডিভাইডেড বাই এখানে তুমি হচ্ছে 16 করবা। তাহলে দেখো এখানে কত আসবে ভ্যালু? এখানে এটা তো 8.11 আসবে, কোনো সন্দেহ নেই। আর এখানে আসবে 48.65/12, তাহলে এটা আসবে তোমার 4.054, আর এখানে আসবে 43.24/16, তাহলে এটা আসছে 2.7। দেখো চলে আসছে এখানে 2.7 চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো 2.7 যদি আসে এখানে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করে দেখি যে তোমার এখানে আমাদের সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 2.7, তাহলে সবাইকে 2.7 দিয়ে ভাগ করলে এটা 1 আসবে। 8.11কে 2.7 দিয়ে ভাগ করলে এখানে আসবে 3 আসবে। আবার 4.054কে 2.7 দিয়ে ভাগ করলে এখানে আসবে তোমার 1.5 আসবে, এখানে আসবে 1.5 আসবে। কেমন? তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? C3/2 দাঁড়ালো, তারপর হচ্ছে যে H3 দাঁড়ালো, অক্সিজেন 1 দাঁড়ালো। এটাকে আমি যদি 2 দ্বিগুণ করি তাহলে লিখতে পারবো C3H6O2 দাঁড়ালো। কেমন? আচ্ছা,
তাহলে এবার দেখি এটা হচ্ছে স্থূল সংকেত, তো এখানে আণবিক সংকেত কত হবে, তাহলে 3 × 12 প্লাস 6 প্লাস 16 × 2 মানে 32 ইন্টু n ইজ ইকুয়াল টু আণবিক ভর হচ্ছে 74। তাহলে এখানে n কত আসবে, n আসবে তোমার কাছে এখানে হচ্ছে কত 36 আর 6 যোগ করলে হচ্ছে 42 আর তোমার 32 যোগ করলে 74, n আসবে এখানে 1। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের কি বলতো আণবিক সংকেত C3H6O2। C3H6O2 সি নম্বর অপশনে আছে। সো চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে বলছে হোয়াইট ভিট্রিওলের সংকেত যদি এত হয় তাহলে আণবিক ভর কত হবে। তাহলে আণবিক ভর কত বলো, জিঙ্কের কত হয়ে থাকে বলো 65.4 হয়ে থাকে, প্লাস সালফার হচ্ছে 32 হয়ে থাকে, অক্সিজেন হচ্ছে এখানে 16 ইন্টু এখানে 4 হবে, আর প্লাস এখানে তোমার কত 7 ইন্টু তোমার এখানে 18 হবে। কেমন, সেখানে কত আসবে দেখো, এটা এখানে আমি হিসাব করি সব। তাহলে আসবে 65.4 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 আর প্লাস 7 ইন্টু 18, তাহলে এখানে আসবে 287.4। তাহলে আসছে কত 287.4 আসছে। তাহলে এখানে 287টাই আমাদের আনসার দেখাই দিব। কেমন, সো হোপফুলি সবাই জিনিসটা একটু আমরা এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে আসো। নেক্সট আমাকে বলছে কপার সালফেট পাউডার, সাদা পাউডারের মধ্যে পানি যোগ করলে এর দ্রবণের বর্ণ কী হবে, এটা নীল বর্ণ হয়ে যাবে। কারণ এই যে কপার সালফেট এখানে যখন পানি যোগ করবে তখন 5H2O, এখানে কী তৈরি হবে, ব্লু ভিট্রিওল তৈরি হবে, যেটাকে আমরা কাপড়ের নীলও ইউজ করে থাকি। ব্লু ভিট্রিওল তৈরি হবে, আর এটার বর্ণ কীরকম হয়ে থাকে, এটার বর্ণ হয়ে থাকে নীল বর্ণ, এর বর্ণ হয়ে থাকে নীল বর্ণ। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি। চলো নেক্সটে চলে যাই। আমাকে বলছে তোমার একটি গ্যাসের আণবিক ওজন এত হলে বাষ্প ঘনত্ব কত হবে। বাষ্প ঘনত্ব হবে 25, কারণ বাষ্প ঘনত্ব ইকুয়াল টু হয়ে থাকে আণবিক ভর ডিভাইড বাই 2, কারণ আণবিক ভর 50 হলে বাষ্প ঘনত্ব এখানে 2 ভাগ করবা, বাষ্প ঘনত্ব এখানে 25। ব্লু ভিট্রিওলের আণবিক ভর কত, তো ব্লু ভিট্রিওল এর সংকেত কীরকম, CuSO4.5H2O। তাহলে এখানে আণবিক ভর হবে তোমার কাছে, কপার হচ্ছে 63.5, তারপর এটা হচ্ছে 32, এখানে হবে 4 × 16, তারপর এখানে হবে 5 × 18। তাহলে দেখো এখানে কত আসবে, 63.5 প্লাস 32 প্লাস 4 × 16 প্লাস 5 × 18। তাহলে এখানে আসছে তোমার 249.5, 249.5। তাহলে বি নাম্বার হচ্ছে আমাদের আনসার এখানে। তারপরে চলো নেক্সটে চলে যাই। একটি জৈবযৌগের বিশ্লেষণ করে ভর হিসেবে শতকরা কার্বন পাওয়া গেছে এত পার্সেন্ট অক্সিজেন এবং অবশিষ্ট পাওয়া গেছে হাইড্রোজেন। জৈবযৌগটির স্থূল সংকেত হবে, আর আণবিক ভর দেওয়া আছে তোমার কাছে হচ্ছে এত। কেমন, আচ্ছা, তো আণবিক ভর থেকে কিন্তু আমরা একটা তোমার আইডিয়া পাচ্ছি। আমরা এখানে কি আইডিয়া পাচ্ছি, এখানে আমরা এখানে আইডিয়া পাচ্ছি যে এটা অনেকটা কী হতে পারে বলতো, এখানে আমাদের এখানে কিন্তু তোমার হচ্ছে যে আমাদের গ্লুকোজ হইতে পারে, তাই না, গ্লুকোজ, এটা কিন্তু গ্লুকোজ হইতে পারে। তো গ্লুকোজের সংকেতটা কীরকম, C6H12O6, ঠিক আছে, C6H12O6। তাহলে এখানে আমরা যদি স্থূল সংকেত করি তাহলে কত আসবে, CH2O আসবে। CH2 অপশনে আছে না, আছে CH2O, এটা ডি নাম্বার হচ্ছে আমাদের আনসার। তাহলে করে দেখার দরকার নেই, আমরা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি। আমাকে বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে মানে STPতে 1 মোল গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার হবে। এ দেখো n করে যে 1 বসাও তাহলে VSTP লিটার এককে, টিপিআর এখানে 22.4 থাকে, তাহলে এখানে আমাদের VSTP লিটার এককে কত আসবে ভ্যালুটা, এখানে 22.4 লিটার, আমরা লিখতে পারবো 22.4 ডেসিমিটার কিউব। তাহলে এখানে আসবে 22.4 ডেসিমিটার কিউব, এ নাম্বার হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, চলো নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে বলছে নিচের কোনটি অনার্দ্র ক্যালাস, এটা হচ্ছে আমাদের সাধারণ লবণ যেটা আছে সেটা হচ্ছে অনার্দ্র ক্যালাস। আচ্ছা, এর উপর নির্দিষ্ট তাপমাত্রা চাপে এত ml CnH8O আণবিক সংকেতের জৈবযৌগ সম্পূর্ণভাবে দহন করতে 90 ml অক্সিজেন প্রয়োজন হলে n এর মান কত। এখানে দেখো, তাহলে এখানে আমাদের কী করছি, আমরা এখানে CnH8O কে নিছি, অক্সিজেন দ্বারা দহন করছি আমরা এখানে, এখানে। তাহলে এখানে উৎপন্ন হবে তোমার n পরিমাণ CO2 প্লাস তোমার এখানে কী তৈরি হবে, এখানে তৈরি হবে তোমার কাছে হচ্ছে যে H2O তৈরি হবে। তো এখানে যদি তুমি লক্ষ্য করে দেখো H এখানে 8টা আছে, এখানে 4 হবে। তাহলে এই পাশে n কয়টা বলো তো, এখানে আছে তোমার 2n, এখানে আছে 2n + 4। তাহলে আমাদের এই পাশে অক্সিজেন কয়টা বলো, অক্সিজেন হচ্ছে 2n + 4, আর এখানে অক্সিজেন অলরেডি একটা আছে। তাহলে এখানে কত দিতে হবে বলো, এখানে দিতে হবে 2n + 3 ডিভাইডেড বাই হচ্ছে 2, এখানে হবে 2n + 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এত সংখ্যক অক্সিজেন লাগবে, কত সংখ্যক অক্সিজেন লাগবে, 2n + 3 ডিভাইডেড বাই 2 সংখ্যক অক্সিজেন লাগবে। কেমন, আচ্ছা, তাহলে এখানে আমাদের বলছে 20 ml CN এত সংকেতের, তাহলে এটার কতটুকু নিচ্ছ, এটার কিন্তু নিচ্ছে 20 ml, আর এটা এই পুরোটা কতটুকু নিচ্ছে 90 ml প্রয়োজন হয়েছে, এই পুরোটা 90 ml প্রয়োজন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর আমাকে বলছে তাহলে এখানে n এর ভ্যালু তোমার এখানে কত হবে, এটা জিজ্ঞেস করা হয়েছে। ওকে,
সো এখানে আমাদের প্রয়োজনীয় n এর মান কত হবে জিজ্ঞেস করছে তোমাকে অ্যাকচুয়ালি। তো তুমি চাইলে এখানে কিন্তু স্টোইকিওমেট্রি ইউজ করতে পারতা। কীভাবে স্টোইকিওমেট্রি ইউজ করতে পারতা তুমি এখানে দেখো, এখানে তুমি লিখতে পারতা এখানের মধ্যে ধরো n অফ CnH8O ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই হচ্ছে কত 1 ইজ ইকুয়াল টু আমার এখানে n অফ O2 ডিভাইডেড বাই কত এখানে 2n প্লাস 3 ডিভাইডেড বাই 2। এখন nকে আমি যদি এখানে নির্দিষ্ট তাপমাত্রা চাপ বলছে, তখন আমি যদি STB ধরে নিই তাহলে nকে আমরা কি লিখতে পারবো BSTB ডিভাইডেড বাই তোমার এখানে 22.4, তাই না? তাহলে এখানে আমরা BSTB ডিভাইড 22.4 দিয়ে আমি করতে পারবো। তাহলে এখানেও দেখবো BSTB ডিভাইড বাই 22.4, আর এই পাশেও আমরা লিখবো তোমার এখানে BSTB ডিভাইড বাই 22.4, আর এখানে গুণফল আকারে এই যে 2n প্লাস 3 ডিভাইড বাই 2 আছে। এখন আমার এখানে কোয়েশ্চনে দিয়ে দিচ্ছে এটার আয়তন হচ্ছে কতটুকু 20 ml, এটার আয়তন কতটুকু এখানে 90। তো তুমি ml রাখো, সমস্যা নেই, কাটাকাটি যাবে একেবারে পক্ষ থেকে। তাহলে এখানে শুধু 20 থাকবে, এখানে 90 থাকবে, 22.4 এখানে কাটাকাটি গেছে, আর এখানে কি থাকবে শুধুমাত্র 2n প্লাস 3 থাকবে, এখানে 2 থাকবে। তাহলে এখান থেকে তুমি হিসাব করতে পারো, যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে 2n প্লাস 3 ডিভাইড বাই 2 কে পাশে নিয়ে আসি তাহলে থাকবে এখানে 9/2 থাকবে, 2 এ 2 এ কাটা, তাহলে বা 2n প্লাস 3 ইকুয়াল টু 9 থাকবে এখানে, বা 2n ইকুয়াল টু তোমার কাছে ধরা থাকবে এখানে 6 থাকবে, বা n এর ভ্যালু এখানে কত আসবে এখানে তোমার 3 আসবে। সো n এর ভ্যালু 3, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা স্টোইকিওমেট্রি দিয়ে করছি এখানে, কেমন? সো আশা করি সবাই বুঝতে পারছি। আমরা চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে সঠিক অ্যাভোগাড্রো সংখ্যা কোনটা। এখানে সঠিক অ্যাভোগাড্রো সংখ্যা কোনটা হবে বলতে, এখানে আমাদের সঠিক অ্যাভোগাড্রো সংখ্যা Na ইজ ইকুয়াল কত হয়ে থাকে এখানে 6.022 10⁻23, তাহলে এইটা হবে, এটা 002 আছে, 002 না কিন্তু, কেমন? ওকে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এরপর আমাকে বলতেছে একই তাপমাত্রা চাপে সময়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে, এই প্রকল্পটি কার দেওয়া অ্যাভোগাড্রো দেওয়া। এই অ্যাভোগাড্রো কি বলছিল, V ইজ প্রপোর্শনাল টু n। যদি তোমার কি থাকে তাপমাত্রা সেম থাকে, চাপ সেম থাকে, তাহলে সময়তন গ্যাসের সমসংখ্যক অণু থাকবে। চলো নেক্সটে যাই। নেক্সট আমাকে বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রাম কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে। তাহলে STPতে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে, দেখো m/m, STP বলে এটা হয়ে থাকে V/22.4, তাহলে সবার 1 গ্রাম, তাহলে mটা ফিক্সড এখানে। তাহলে চিন্তা করে দেখো আয়তন আমরা কীভাবে লিখতে পারি, তাহলে এখানে m/m 22.4, সবার এখানে 1 গ্রাম করে নিচ্ছ, তাহলে এই mটা যার কম হবে তার আয়তন তত বেশি হবে। তো এখানের মধ্যে m সবচেয়ে কম কার, m সবচেয়ে কম হচ্ছে তোমার এখানে হাইড্রোজেনের, তাই এখানে হাইড্রোজেনটা সবচেয়ে বেশি আয়তন দখল করবে, তাই না? যার m কম তার আয়তন এখানে বেশি হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। 18 গ্রাম গ্লুকোজে কতটি কার্বন পরমাণু থাকে? আচ্ছা 18 গ্রাম গ্লুকোজ আছে, তাহলে এখানে m/m যদি করো, এখানে 18 ডিভাইড বাই 180 যদি করো, তাহলে এখানে পাবা তুমি এখানে x/n পাবা। তাহলে এটা কিন্তু আমাদের গ্লুকোজের পরমাণুর সংখ্যা পাবো, কেমন? আগে গ্লুকোজের সংখ্যা বের করি, পরে আমরা এখান থেকে কার্বন পরমাণুর সংখ্যা বের করবো। তাহলে এখানে কত আসবে, x ইকুয়াল টু আসবে, এখানে আসবে 1/10 আসবে, তো তাহলে 6.022 10⁻22 হয়ে যাবে। তো এখন এটা তো আমাদের একটা গ্লুকোজ পরমাণু, আর একটা গ্লুকোজ পরমাণুর মধ্যে 6টা কার্বন থাকে, তাই না? কারণ গ্লুকোজের সংখ্যা কীরকম, C6H12O6, তাহলে এটা বেরিয়েছে, কিন্তু এটা কিন্তু গ্লুকোজেরটা বেরিয়েছে C6H12O6। তাহলে টোটাল কার্বন সংখ্যা কয়টা হবে, তাহলে 6 দ্বিগুণ হবে, 6.022 10⁻22কে, তাহলে আমাদের এখানে জাস্ট সিম্পল 6 দ্বিগুণ হবে, তাহলে কত আসবে দেখো 6.022 10⁻23 ইন্টু তোমার এখানে আসবে হচ্ছে 6 আসবে, তাহলে এটা আসবে 3.61, বা 3.6 দিতে পারি শুধুমাত্র 10⁻24, তাহলে 3.6 10⁻24 ডি হচ্ছে আমাদের আনসার। চলো নেক্সটে যাই। নেক্সটে বলছে STPতে 1 মোল গ্যাসের আয়তন কত, আমাদের এখানে কত সিসি সেন্টিমিটার কিউবে, তাহলে এখানে আমাদের 1 মোল গ্যাসের আয়তন কিন্তু হচ্ছে তোমার 22.4 লিটার, আর আমরা লিখতে পারবো এটাকে 22,400 মিলিলিটার, তারপর লিখতে পারবো 22,400 সিসি, কারণ 1 মিলিলিটার মানে 1 সিসি, তাহলে এত। অক্সিজেনের একটি পরমাণুর ভর কত, তাহলে অক্সিজেনের একটি পরমাণুর ভর, তাহলে m/m ইজ ইকুয়াল টু হচ্ছে x/na। দেখো আমাকে পরমাণুর ভরের কথা জিজ্ঞেস করছে, তাহলে m বের করতে হবে। পরমাণুর যদি তাহলে এখানে আমরা 16 বসাবো, অক্সিজেন অণু বলে নেই কিন্তু, আর একটি পরমাণু, তাহলে এখানে 100 জায়গায় কত বসাবো, 1 বসাবো, আর এখানে 6.022 10⁻23 বসাবো। তাহলে এখান থেকে দেখো তো একটি পরমাণুর উপর m কত চলে আসবে, এখানে আসবে উপরে থাকবে 16, নিচে থাকবে তোমার কাছে এখানে 6.022 ইন্টু 10⁻23 থাকবে। তাহলে এখান থেকে দেখা যাক আমাদের কাছে m কত আসে, এখানে দেখো এটা আসবে আমাদের 16 ডিভাইডেড বাই 6.022
10⁻23, তার এটা আসছে আমার কাছে 2.6569 ইন্টু 10⁻⁻23, তাহলে 2.6569, এটা হচ্ছে আমাদের ডিসি হচ্ছে আনসার। কেমন? এত গ্রাম। তাহলে আশা করি বুঝতে পারছি সবাই। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে 1 মোল সোডিয়াম কার্বনেটে অণুর সংখ্যা কত। দেখো 1 মোলের মধ্যে অলওয়েজ 6.02 10⁻23 অণু থাকবে। নিচের কোনটি সঠিক? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 168 পার মোল। অক্সিজেন পরমাণুর মোলার ভর পরমাণু হচ্ছে যে 16। 1 মোল অক্সিজেন অণুর ভর 32 গ্রাম। ঠিক আছে, এটা সঠিক। কেমন? একটি অক্সিজেন পরমাণু ভর 16 গ্রাম না, এটা না। 1 মোল অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে কত? 16 গ্রাম বা 32 গ্রাম। কেমনে? n = কত হয়ে থাকে? m/m হয়ে থাকে না? তো অণু চিন্তা করলে কি হবে? 1 মোল অণুর ভর তো আণবিক ভর তো 32, তাহলে এখানে m, তাহলে m এখানে কত আসবে বলো? m এখানে আসবে 32 গ্রাম আসবে। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে কোনটিতে বেশি পরমাণু আছে। আচ্ছা, তাহলে এখানে কোনটিতে বেশি পরমাণু আছে জিজ্ঞেস করছে এখানে। তাহলে আমাদের এখানে দেখো m/m হচ্ছে x/na, তাহলে এখান থেকে তোমার x বের করতে হবে m/m ইন্টু na। এখন সবার জন্য নাটা ফিক্স করা, তাহলে যার এই m/m রেশিওটা বড় হবে, যার m/m রেশিওটা বড় হবে তার সবচেয়ে বেশি পরমাণু থাকবে। যেমন হাইড্রোজেন অ্যাটম, মানে হলো হাইড্রোজেন পরমাণু আছে 1.10। তো হাইড্রোজেনের বেলায় m/m রেশিওটা কত? 1.10 ডিভাইডেড হচ্ছে 1। তারপরে ক্লোরোনিয়াম আয়ন অ্যাটম, ক্রোমিয়াম, অবশ্যই ক্রোমিয়ামের জন্য কত হবে? 14.7 ডিভাইডেড হচ্ছে এখানে হবে 52। তারপর হিলিয়ামের জন্য হবে 2 ডিভাইডেড হচ্ছে 4। তারপর হচ্ছে নাইট্রোজেনের জন্য কত হবে বলো এখানে? 7 ডিভাইডেড হবে 14। দেখতেছি তাহলে এইটা হচ্ছে যে আমাদের m/m এর রেশিওটা বড়, 1 থেকে বড়, আর বাকিগুলো কিন্তু সবগুলো 1 থেকে ছোট। ঠিক আছে, তাহলে আমাদের হাইড্রোজেনে কিন্তু এখানে আমাদের এটা বেশি হবে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড, এটার ফর্মুলা ভর কত? ফর্মুলা ভর মানে হচ্ছে আণবিক ভর। অ্যাকচুয়ালি যেটা হয় যে তোমার সোডিয়াম মানে আয়ন আকারে যেগুলো থাকে, এরা তো একটা বন্ধনের মধ্যে যুক্ত থাকে, তো এরা অণু আকারে থাকে না, এরা একটা বন্ধনে যুক্ত থাকে, মানে একসাথে যুক্ত থাকতেছে না, মানে এরা একটা এরকম বন্ধনের মধ্যে যুক্ত থাকতেছে। তো যারা এরকম আয়ন আকারে যুক্ত থাকে তাদের ক্ষেত্রে যে আণবিক ভর থাকে, আণবিক ভর, এটাকে ফর্মুলা ভরও বলা হয়। এটাকে কি বলা হয়? ফর্মুলা ভরও বলা হয়। তাহলে ফর্মুলা ভর কত হবে? সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে হবে এখানে 58.23 আর 35 যোগ করলে অবশ্যই 58.5 হবে এখানে। তাহলে সি হচ্ছে আনসার এখানে। চলো নেক্সটে যাই। নেক্সটে বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে পানির মোলার আয়তন কত। মোলার আয়তন মানে তোমার এখানে হচ্ছে যে 1 মোলের আয়তন কত হবে জিজ্ঞেস করছে। তাহলে এখানে ভি = কত? nRT ডিভাইড হচ্ছে প্রেশার। তো 1 মোল 0.0821 বসাবো, টেম্পারেচার হচ্ছে দেওয়া 373, প্রেশার দেওয়া এখানে 1 অ্যাটমসফিয়ার। তাহলে দেখো এটা কত আসবে এখানে? 0.0821 ইন্টু 373, সো এটা আসবে তোমার 30.6233 লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ডি হচ্ছে আনসার। এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত মোল কার্বন ডাইঅক্সাইড থাকে? তাহলে n = কত হবে? 0.44 ডিভাইডেড হচ্ছে 44, তাহলে এখানে আসবে 0.44/44, তাহলে 0.01 মোল। তাহলে ডি হচ্ছে আমাদের এখানে আনসার। চলো নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে বলছে NH3-কে O2 সহযোগে জারিত করলে নির্ণয় সমীকরণ মতো অ্যানোড উৎপন্ন হয়। আচ্ছা, বিক্রিয়াটিকে সমতাকরণের পর মোল সংখ্যা কত হবে? এখানে সমতাকরণ করা হয়নি, দেখো মোল সংখ্যার অনুপাত কত হবে এখানে। যদি আমরা করি এখানে NH3 প্লাস O2, এখান থেকে হচ্ছে NO প্লাস H2O। অ্যাট ফার্স্ট দেখো একটা জিনিস এখানে, সেটা হচ্ছে আমাদের H2 আছে 2টা, এখানে H2 আছে 3টা। তাহলে এখানে যদি আমি এটা 2 দিই তাহলে এখানে 3 দেওয়া লাগবে। তাহলে এই পাশে অক্সিজেন কটা হয়েছে? একটা, আর এখানে হচ্ছে 6টা। তাহলে এখানে আছে এখানে একটা 2 দেওয়া লাগবে, 2NO। তাহলে এখানে এসে কটা দেখো, এখানে হচ্ছে 2টা, তারপর এখানে এসে তোমার 3টা, তাই না? তাহলে টোটাল হচ্ছে 5টা। তাহলে 5 করার জন্য এখানে কী করা লাগবে? এখানে একটা 5/2 দেওয়া লাগবে না? দেখো আরেকবার বুঝছো কিনা আমি আরেকবার বুঝাই বলি। দেখো 2N আছে, 6টা হাইড্রোজেন আছে, এখানে 5টা অক্সিজেন, এখানে 2টা, এখানে 3টা, 5টা অক্সিজেন আছে। তাহলে সবাই যদি 2 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে এখানে থাকবে 4NH3, তারপরে 5O2, তারপরে 4NO প্লাস 6H2O। তাহলে এখানে বিক্রিয়াটিতে সমতা করানোর পর মোল সংখ্যার অনুপাত কত? 4:5
5:4:6। তাহলে কোথায় কার সাথে মিলতেছে এখানে? এটা কিন্তু মোটামুটি হচ্ছে আমাদের এখানে ডি নাম্বারের সাথে মিলতেছে। 1 মোল আয়ন বলতে বোঝায় 1 মোল মানে 6.02 এক মোল যেটা আছে এটা বলতে বোঝাবে 6.022 বা 23 10⁻23 বোঝাবে। তাহলে এতটি আয়ন বোঝাবে। কেমন? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। আমরা এখানে নেক্সটে যদি যাই আমরা দেখো নেক্সটে কিন্তু আমাদের এখানে নতুন থিওরি স্টার্ট হচ্ছে। তো আমরা এখন যে পড়াটা পড়বো সেটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের এখন স্টার্ট হবে এখানে তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার। তো অ্যাট ফার্স্ট যেটা আলোচনা করতে যাচ্ছি আমি সেটা হিসেবে আমাদের তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার বলতে আসলে আমরা কী বুঝি। মনে রাখবা কোনো একটা বিক্রিয়ায় তোমার যে যত সংখ্যক ইলেকট্রন পরিবর্তন করে তাকে তার তুল্য সংখ্যা বলা হয়। কোনো একটা বিক্রিয়ায় যে যত সংখ্যক ইলেকট্রন পরিবর্তন করে তাকে তার তুল্য সংখ্যা বলা হবে। কেমন? তাহলে আমরা মনে রাখবো এখানে এরকম যে কোনো পদার্থের বা আমরা মনে রাখতে পারি কোনো একটি বিক্রিয়ায় যে যত সংখ্যক ইলেকট্রন পরিবর্তন করে, হইতে পারে সে গ্রহণ করছে, হইতে পারে সে ত্যাগ করছে, তো পরিবর্তন করে যত সংখ্যক ইলেকট্রন পরিবর্তন করে তাকে তার তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার বলে। তুল্য সংখ্যা যেটাকে আমরা যদি ই দিয়ে প্রকাশ করি ইকুইভ্যালেন্ট নাম্বারটাকে বলে তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার বলে। তুল্য সংখ্যা আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট নাম্বার, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি বলে। তাহলে তুল্য সংখ্যা একেবারে ডেফিনেশন শিখে ফেললাম। ভাই একটা এক্সাম্পল দিই, দেখো ধরো আমাদের কাছে একটা HCl আছে। তো HClটা কী করে, এখানে সে একটা H+ এখানে ছেড়ে দেয়, H+ আকারে মুক্ত হয়। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, HCl থেকে যখন এখানে কী হয়েছে H+ হয়েছে, অবশ্যই কিন্তু এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে HClটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে কনভার্ট হয়েছে, এখানে H+ গ্রহণ হয়েছে, মানে পরিণত হয়েছে, তাই না? তাহলে যেহেতু HClটা একটা ইলেকট্রন ছাড়ছে, তাহলে আমি বলতে পারি না এখানে HCl যদি একটা ইলেকট্রন ছাড়ছে তাহলে HCl এর তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে তোমার কাছে হচ্ছে 1। আবার দেখো, ধরো তুমি H2SO4 চিন্তা করো, H2SO4 কী করে, তোমার 2H+ এ কনভার্ট হয়, তার মানে সে দুটো ইলেকট্রন ছাড়ছে। তাহলে সে H2SO4টা যেহেতু এখানে দুটো ইলেকট্রন ছেড়ে দেয় 2H+ এ কনভার্ট হয়, তাই তার তুল্য সংখ্যা কত হবে এখানে? তাই তার তুল্য সংখ্যা হবে 2। চিন্তা করো সোডিয়াম কী করে, তার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়। আবার ক্লোরিন মাইনাস কী করে, ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে আর ক্লোরিন মাইনাসে পরিণত হয়। তাহলে দুই ক্ষেত্রে যখন আমরা ডিসকাস করার চেষ্টা করি এখানে তুল্য সংখ্যা কত হবে, দেখো সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়েছে, তাই সোডিয়ামের তুল্য সংখ্যা কত হবে এখানে? এটা হবে 1। ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়েছে, তাহলে ক্লোরিনের তুল্য সংখ্যা কত হবে এখানে? যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে তুল্য সংখ্যা হবে 1। তাহলে এইভাবে করে আমরা মনে রাখতে পারবো যে কোনো যৌগের তুল্য সংখ্যা বলতে বোঝাবে যৌগটা বিক্রিয়া অংশগ্রহণের সময় যতটা ইলেকট্রন চেঞ্জ করে। তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ কোনো যৌগের তুল্য সংখ্যা বলতে বোঝায় তুল্য সংখ্যা বলতে বোঝায় যৌগটি বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অংশগ্রহণের সময় তোমার এখানে কী করে বলো তো, এখানে যতটি ইলেকট্রন চেঞ্জ করে। কেমন? আমি আশা করি তোমার জিনিসটা এখানে বোঝাতে পারছি। আচ্ছা, এবার আসো আমরা নেক্সটে যাব। নেক্সট আমরা এখন যেটা দেখবো এখানে যে প্রত্যেকটার মানে অ্যাসিডের তুল্য সংখ্যা আসলে কত করে হবে বা তোমার ক্ষারের তুল্য সংখ্যা কত করে হবে, চলো আমরা সেগুলো দেখার চেষ্টা করি আস্তে আস্তে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো এখানে সেটা হচ্ছে কি অ্যাসিডের তুল্য সংখ্যা। আমরা অ্যাট ফার্স্ট আলোচনা করবো অ্যাসিডের তুল্য সংখ্যা। ঠিক আছে, অ্যাসিডের তুল্য সংখ্যা, চলো এটা নিয়ে ডিসকাস করি। আসো, অ্যাসিডের তুল্য সংখ্যা দেখো। তো এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো, ধরো HCl
সে কিসে কনভার্ট হচ্ছে, H প্লাসে কনভার্ট হচ্ছে, আর এখানে Cl মাইনাসে কনভার্ট হচ্ছে। তো HCl থেকে যখন সে H প্লাসে কনভার্ট হচ্ছে, সেখান থেকে এখানে কনভার্ট হওয়ার সময় কিন্তু একটি ইলেকট্রনকে ছেড়ে দিছে। তাহলে এ একটি ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে, মানে একটি ইলেকট্রন চেঞ্জ করতেছে, তাহলে এর তুল্য সংখ্যা হবে 1। অন্যদিকে তুমি যদি খেয়াল করো এখানে H2SO4 সে কী করতেছে, এখানে 2H প্লাস আর SO4 2 মাইনাসে কনভার্ট হচ্ছে। তাহলে সে যখন H2SO4 যখন 2H প্লাসে কনভার্ট হয়, তো H2SO4টা 2H প্লাসে কনভার্ট হওয়ার সময় দুইটা ইলেকট্রনকে ছাড়তেছে, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে, তার তুল্য সংখ্যা হবে 2। তাহলে আমরা অ্যাসিডের বেলায় বলতে পারি, এগুলোকে আমরা বলে থাকি বলতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। এই হাইড্রোজেনগুলোকে আমরা কী নাম দিই, এগুলো প্রতিস্থাপন হয়ে যাচ্ছে, কেমন, মানে এখান থেকে বের হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা বলে থাকি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। তাহলে আমরা এটাকে চলে একটু কপি করে আনি, এখানে এরকম আমরা বলি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। তার মানে দেখো এখানে এই যোগে একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, আবার এই যোগে দুইটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, কারণ দুইটা H প্লাস বেরিয়েছে, কেমন। তাহলে অ্যাসিডের বেলা আমি মনে রাখবো যে তোমার একটা অ্যাসিডে যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে তাই হচ্ছে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা, তাই হবে কি বলতো ওই অ্যাসিডের তুল্য সংখ্যা। চলো এগুলোকে আমরা একটু ডান পাশে নিয়ে আসি। তাহলে এখানে আমরা বলতে পারি কি বলতো, এখানে আমরা এখানে বলতে পারি তোমার মানে কোনো একটা অ্যাসিডে যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে তোমার, তাই হচ্ছে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা। তাহলে কোনো একটা অ্যাসিডের মধ্যে যতটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে তাই কি বলতো ওই অ্যাসিডের তুল্য সংখ্যা হবে, কেমন। আচ্ছা, যেমন আমি যদি তোমাকে দেখাই, ধরো HCl-কে নিচ্ছি, তাহলে এর তুল্য সংখ্যা এখান থেকে হবে 1। আমি ধরো H2SO4-কে নিচ্ছি, তাহলে এর তুল্য সংখ্যা হবে তোমার কাছে 2। ধরো আমি H3PO4-কে নিচ্ছি, তাহলে এর তুল্য সংখ্যা এখানে হবে 3। এখান থেকে আমাকে একটা ভুল ধারণা জন্মায়, কি ধারণা, হাইড্রোজেন যতটা তুল্য সংখ্যা তত, হাইড্রোজেন যত তুল্য সংখ্যা তত। এই ভুল ধারণাটা কিন্তু মানে এটা কিন্তু ঠিক না, হাইড্রোজেন যত ততটা তুল্য সংখ্যা হবে না। যেমন তুমি যদি খেয়াল করে দেখো, ধরো H3PO3-কে নিছি, তার তুল্য সংখ্যা কিন্তু 3 না, তার তুল্য সংখ্যা 2। আবার ধরো H3PO2-কে নিছি, তার তুল্য সংখ্যা কত, তার তুল্য সংখ্যা হচ্ছে 1। হাইড্রোজেন কিন্তু এখানে 3টাই আছে, বাট 3টা কিন্তু প্রতিস্থাপনীয় হাইড্রোজেন না। দেখা যাবে এই যৌগটার মধ্যে 2টা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, তাই তুল্য সংখ্যা হয়ে থাকে 2। এই যৌগের মধ্যে 3টা হাইড্রোজেন থাকলেও অনলি একটা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, তাই এর তুল্য সংখ্যা হয়ে থাকে 1। তাহলে আমরা কিন্তু এগুলো একটু ব্যতিক্রমটা মনে রাখবো, কেমন। তাহলে আমি এটাকে চলো ছক করে দিয়ে আসি একটু করে, এই জিনিসগুলো আমরা ভালো করে মনে রাখবো। এখানে কিন্তু ঝামেলা আছে একটু, কেমন। সো হাইড্রোজেন দেখে তুল্য সংখ্যা বলে দিও না, দেখতে হবে এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা আছে। এখন আমি যদি তোমাকে দেখাতে চাই কেন এখানে 3 হয়েছে আর কেন এখানে 2 আর 1 হয়েছে, চলো এই জিনিসটা আমি ক্লিয়ার করার চেষ্টা করি, কেমন। আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে 3টা যৌগ এখানে দেখাই আসো, একটা হচ্ছে H3PO4, এটা ক্ষেত্রে কী হয়, ফসফরাস এখানে সেন্টার অ্যাটম। তারপরে এর সাথে কী বলো, এখানে 4টা বন্ড আছে, এখানে 4টা বন্ড আছে। একটা এখানে কী থাকবে বলো, এখানে আমাদের এখানে থাকবে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন। এগুলো তোমরা মৌলের পর্যায়ক্রমে পড়ে আসছো। তো এখানে 4টা অক্সিজেন না, একটা অক্সিজেন এখানে থাকে, একটা অক্সিজেন এখানে থাকে, একটা অক্সিজেন এখানে থাকে, একটা অক্সিজেন এখানে থাকে, আর 3টা হাইড্রোজেন না, তারা এইভাবে অক্সিজেনগুলোর সাথে যুক্ত থাকে। 3টা হাইড্রোজেন কী করে, এখানে এই অক্সিজেনগুলোর সাথে এভাবে যুক্ত থাকবে, ঠিক আছে। এখন এখানে যে কাহিনীটা হয়, অক্সিজেন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক একটা মৌল, তখন এদের মধ্যে বন্ধনে যে ইলেকট্রনগুলো আছে, বা এখানে খেয়াল করে দেখো এখানে যে বন্ধনী ইলেকট্রনগুলো আছে, যেহেতু অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক, তাই অক্সিজেন কী করে, এই বন্ধনী ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসে। তাহলে এখানে অক্সিজেন কী করে, এই বন্ধনী ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসে, এইগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসে। ফলে কী হয় বলতো, এখানে যেহেতু অক্সিজেনটা এই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিয়ে আসতেছে, ফলে বন্ধনটা দুর্বল হয়ে পড়ে। আর যেহেতু ইলেকট্রনকে অক্সিজেন টেনে নিয়ে আসতেছে, ফলস্বরূপ এখান থেকে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে বাইরে চলে যায়। ফলস্বরূপ এখান থেকে কী হয়, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে বাইরে চলে যায়, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে বাইরে চলে যায়, আর ফলস্বরূপ আমাদের এই হাইড্রোজেনটাও এখানে প্রতিস্থাপিত হয়ে বাইরে চলে যায়। তাহলে এখানে কয়টা হাইড্রোজেনের প্রতিস্থাপন ঘটে বলতো, এখানে 3টা হাইড্রোজেনের প্রতিস্থাপন ঘটে। তাই এই ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা ইকুয়াল টু কত হয়, 3 হয়ে থাকে। যেহেতু 3টা হাইড্রোজেন থেকে অক্সিজেনটা ইলেকট্রন নিয়ে ফেলতেছে, তাই এখানে 3জনই বাইরে চলে যাবে বা 3জনই প্রতিস্থাপিত হবে, তাই এরা তুল্য সংখ্যা হচ্ছে 3 হয়ে থাকে। এবার চলো আমরা দেখে আসো H3PO3 এর কাহিনী। H3PO3 এখানে কী হবে, ফসফরাস থাকবে সেন্টারে, এখন অক্সিজেন 3টা, 1টা 2টা 3টা, তো এর সাথে অবশ্যই সন্নিবেশ বন্ধনে থাকবে।
আর এখানে একটা সমযোজী বন্ধন, এখানে একটা সমযোজী বন্ধন, আর একটা হাত বাকি রয়ে গেছে না, তাহলে সেই হাতে কি এসে বসবে বলো, এখানে হাইড্রোজেন এসে বসবে। ঠিক আছে, তাহলে ফসফরাসে কী হবে, এখানে একটা অবশ্যই সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে, বাট অক্সিজেনের আবার তিনটা, একটা এখানে আরেকটা এখানে হাত ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন এসে বসবে। আর বাকি যে দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন এখানে যাবে, একটা হাইড্রোজেন এখানে যাবে। তাহলে এখানে যেটা হবে তখন, এইখানে তো তোমার বন্ধনে দুটি ইলেকট্রন আছে, আবার এখানে তো বন্ধনে দুটি ইলেকট্রন আছে, তো তখন যে কারণে অক্সিজেনের তৈরি তত বেশি, বলে অক্সিজেন এগুলোকে নিজের দিকে টান দিবে, ফলে এগুলোকে নিজের দিকে এভাবে টান দিবে। ফলে কী হবে তখন, তোমার এখানে এই হাইড্রোজেনটা এখান থেকে মুক্ত হবে, এই হাইড্রোজেনটা এখান থেকে মুক্ত হবে। বাট প্রবলেমটা এবার দেখো কি, এখানে এই হাইড্রোজেনটা কিন্তু মুক্ত হচ্ছে না। এখন তুমি প্রশ্ন করতেই পারো যে ভাই এখানে তো দুটো ইলেকট্রন আছে, বাট ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি তো আমাদের হাইড্রোজেন থেকে বেশি, তাহলে ফসফরাস এই দুটোকে নিজের দিকে টান দেয় না কেন? একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, ফসফরাস এই হাইড্রোজেনের সাথে সরাসরি কানেক্টেড, আর ফসফরাস হচ্ছে আমাদের কাছে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল এটা কিন্তু একটা যৌগের জন্য খুব ইম্পর্টেন্ট, তার বন্ডগুলো খুব ইম্পর্টেন্ট, কেমন? তো যদি ফসফরাসটা হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে ফেলে, তাহলে এই বন্ডটা চলে যাবে না, এই বন্ডটা ভেঙে গেলে পুরো যৌগের স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে। দেখো পার্শ্বীয় বন্ড ভাঙলে কিন্তু সমস্যা নেই, বাট কেন্দ্রীয় মৌলের সাথে যে বন্ডগুলো আছে তাদের থাকাটা জরুরি। তাই ফসফরাসের যদিও টেনে নেওয়ার ক্ষমতা আছে, বাট ফসফরাস নিজের স্থায়িত্ব বজায় রাখার জন্য ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে না, ফলে এই হাইড্রোজেনটা যেভাবে ছিল তেমনি থাকবে। বাট এখানে এই বন্ডগুলো তো সাইড বন্ড, তাই এখান থেকে টানলেও সমস্যা নেই, কেন্দ্রীয় অবস্থাতে কোনো আর ঘটনা এখানে বিচ্যুতি হচ্ছে না বা কোনো এখানে ক্ষতি হচ্ছে না। তাই এখানে এই দুইটা হাইড্রোজেন মুক্ত হবে, বাট এটা কিন্তু রয়ে যাবে। যেহেতু দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপনীয় বা মুক্ত হচ্ছে, তাই এখানে তুল্য সংখ্যা কত হবে, 2 হবে। তাই এখানে তুল্য সংখ্যা কত হবে, এখানে 2 হবে, কেমন? ওকে, এবার আসো লাস্টেরটা দেখে আসো, H3 এবার H3PO2, H3PO2। তাহলে এখানে কী হবে, ফসফরাস অক্সিজেন কয়টা, দুইটা, একটা দুইটা, তাহলে এখানে অবশ্যই এটা আমাদের সন্নিবেশ বন্ধন থাকবে, এখানে একটা সমযোজী বন্ধন থাকবে। তাহলে আরও দুইটা হাত আছে, এখানে একটা হাইড্রোজেন দিবা, এখানে একটা হাইড্রোজেন দিবা, কারণ অক্সিজেন নাই, এখানে একটা হাইড্রোজেন দিবা। ফলে এখানে যে দুটো ইলেকট্রন আছে সেগুলোকে কেটে নিয়ে আসবে, এখানে বলো এই অক্সিজেনটা টেনে নিয়ে আসবে, ফলে এখান থেকে হাইড্রোজেন এভাবে করে মুক্ত হবে। কিন্তু খেয়াল করে দেখো, এখানকার হাইড্রোজেন আর এখানকার হাইড্রোজেনগুলো কিন্তু মুক্ত হচ্ছে না, তাই এখানে প্রতিস্থাপনের হাইড্রোজেন অনলি এইটা। তাই এখানে তুল্য সংখ্যা কত হবে, এখানে তুল্য সংখ্যা হবে তোমার কাছে 1, কেমন? তুল্য সংখ্যা কত হবে, এখানে তুল্য সংখ্যা হবে তোমার কাছে এখানে 1। আশা করি সবাই বুঝতে পারছি আমরা কীভাবে এখানে তুল্য সংখ্যা বের করতে হয়। ওকে, তাহলে এবার আমরা অ্যাসিডটা দেখে ফেললাম, আমরা এখন চলো দেখবো ক্ষারকের তুল্য সংখ্যা। আমরা এখন আলোচনা করবো, এখানে আসো ক্ষারকের তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করব, কেমন? ক্ষারকের তুল্য সংখ্যা নিয়ে চলো ডিসকাস করবো, আসো ক্ষারকের তুল্য সংখ্যা নিয়ে চলো ডিসকাস করবো, আসো দেখে আসো। তাহলে 2 ধরনের ক্ষারক হতে পারে, একটা হচ্ছে যাদের OH আয়ন থাকে আর যাদের OH থাকে না। 1 নাম্বার, যাদের OH মাইনাস থাকে, যেমন এক্সাম্পল দিই যদি তোমাকে, আসো ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হতে পারে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপর হতে পারে তোমার কাছে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মানে এখানে OH আছে। আর আরেকটা হতে পারে কি ক্ষারক বলো তো, যাদের OH মাইনাস থাকে না, যাদের OH মাইনাস থাকে না। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে অ্যামোনিয়া, যেমন NH3, এটা ক্ষারক, বাট এটা কোনো কি নেই বলো তো, OH মাইনাস নাই। তো অ্যাসিডগুলোকে আমরা H+ দিয়ে মনে রাখছিলাম, আর ক্ষারকগুলোকে এভাবে মনে রাখতে পারি, কোনো একটা ক্ষারকে যতটা প্রতিস্থাপনীয় OH আয়ন থাকবে তাই হচ্ছে ওই ক্ষারকের তুল্য সংখ্যা। তাহলে আমরা এখানে কি মনে রাখতে পারি, আমরা এখানে মনে রাখতে পারি যে কোনো একটি ক্ষারকে আমাদের যতটি প্রতিস্থাপনীয় আমার কি থাকবে, এখানে এই হাইড্রোক্সাইড আয়ন থাকে, হাইড্রোক্সাইড আয়ন থাকবে, তাই হচ্ছে তোমার কি বলতে এখানে ওই ক্ষারকের তুল্য সংখ্যা, ওই ক্ষারকের তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যার ডেফিনেশনটা কি, কোনো একটি ক্ষারকে যতটি প্রতিস্থাপনীয় মানে হাইড্রোক্সাইড আয়ন থাকবে তাই হচ্ছে ওই ক্ষারকের তুল্য সংখ্যা। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যেমন ধরো তোমার কাছে এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো সোডিয়াম হাইড্রোক্সাইড যখন ভাঙে তখন সেটা সোডিয়াম প্লাস আর OH মাইনাসে কনভার্ট হচ্ছে, এখন OH মাইনাস এখানে আসা হচ্ছে একটা, তাই সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে কত, তুল্য সংখ্যা হবে 1। ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এদের ক্ষেত্রে
এটা হবে ক্যালসিয়াম 2+, আর এখানে পাবা 2OH-। তাহলে এখানে দুইটা OH- প্রতিস্থাপিত মানে প্রতিস্থাপিত OH- আছে। তাহলে এখানে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাতে ই কত হবে? ই হবে তোমার 2। ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু আমরা বের করতে পারি। সেমভাবে এখানে কোনো ব্যতিক্রম নাই। ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে না, এটার জন্য আমাদের ই হবে 3। ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এর জন্য আমার এখানে তুল্য সংখ্যা ই হবে তোমার 1, কারণ ওই যেখানে একটা। এখানে কিন্তু কোনো কি নাই বলো তো, আমাদের যেরকম তোমার এখানে এসিড এবার একটা ব্যতিক্রম ছিল, এখানে এই ধরনের কোনো ব্যতিক্রম নেই। বাট এখানে এই ধরনের একটা কাহিনী আছে। এখানে কী কাহিনী? NH3 এটাতে কোনো OH নাই, তাহলে এটা ই কীভাবে বের করে? তো যাদের OH থাকে না তাদেরকে দেখা যায় তারা কয়টা H+ গ্রহণ করতে পারে সেটার উপর ডিপেন্ড করে। তবে এটা NH4+ হয়, তাহলে যে H+ গ্রহণ করতে পারছে একটা, তাহলে সেজন্য এখানে আমাদের ই কত হবে? এখানে ই হবে তার হচ্ছে এখানে 1। তাহলে নিয়মটা কি? যে যাদের OH- থাকে না, যাদের OH- থাকে না তারা কতটি H+ গ্রহণ করতে পারে? H+ গ্রহণ করতে পারে, কতটি H+ গ্রহণ করতে পারে, তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। ঠিক আছে, হোপফুলি সবাই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের কিন্তু ক্ষারকেরটা শেষ। এবার আমরা নেক্সটে যাবো। আসো নেক্সটে এখন আমরা দেখবো তোমার এখানে আমাদের লবণের তুল্য সংখ্যা কীভাবে বের করে। লবণের তুল্য সংখ্যা বের করাটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? আমরা দেখবো ম্যাথের মধ্যে এটা অনেক অ্যাপ্লিকেশন আছে, এবং জারণ বিজারণ বিক্রিয়া তো এটার অনেক অ্যাপ্লিকেশন আছে। কেমন? লবণের তুল্য সংখ্যা, অবশ্যই জারণ বিজারণের তুল্য সংখ্যাটা আমরা যখন জারণ বিজারণ বিক্রিয়া পড়বো তখন ডিটেলসে দেখবো, এখন দেখবো না। দেখো লবণের তুল্য সংখ্যা যেটা আছে, একটা লবণ কিন্তু লবণের মধ্যে দুইটা পার্ট থাকে। কীরকম? ধরো সোডিয়াম ক্লোরাইড লবণ কিনিস, এই লবণের মধ্যে এই পার্ট যেটা আর এই পার্ট যেটা, এই পার্টটা আসছে কিন্তু এটাকে আমরা বলি ধাতব পার্ট, আর এইটা যেটা এটা কিন্তু আমাদের অধাতব পার্ট। তাহলে লবণের মধ্যে দুইটা পার্ট থাকে। তো লবণের তুল্য সংখ্যা ইকুয়াল টু হয়ে থাকে ধাতুর সংখ্যা ইন্টু ধাতুর চার্জ। যেমন এই ক্ষেত্রে আমাকে একটু করে বলো এটার ই কত হবে? সোডিয়াম ধাতু আছে একটা, সোডিয়াম ধাতুর চার্জ হচ্ছে 1, তাহলে এখানে ই হবে তোমার কাছে 1। ই হবে তোমার কাছে কত? 1 হবে। আর তুল্য সংখ্যা একটা পজিটিভ রাশি, তুল্য সংখ্যা একটা ধনাত্মক রাশি। কেমন? তুল্য সংখ্যা কী রাশি? একটা ধনাত্মক রাশি। এই জিনিসটা আমরা মনে রাখবো। এখানে লিখতে পারি তাহলে আমরা এখানে এটা একটা কী রাশি? একটা ধনাত্মক রাশি, কারণ এটা চেঞ্জ বোঝায়, এটা একটা ধনাত্মক রাশি। ওকে, তাহলে এখানে যাই আসো আমরা। হ্যাঁ, এবার ধরো সেকেন্ড উদাহরণ দিয়ে আসো। ধরো বললাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে ম্যাগনেসিয়াম পার্ট আছে ধাতু থেকে, ক্লোরিন পার্ট অধাতু থেকে। তাহলে ম্যাগনেসিয়াম পার্ট হচ্ছে ধাতবের পার্ট, আর এটা হচ্ছে তোমার অধাতবের পার্ট। তাহলে খেয়াল করে দেখো এখানে তুল্য সংখ্যা কত হবে? ম্যাগনেসিয়াম ধাতুর সংখ্যা হচ্ছে 1, আর ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে 2, তাহলে এখানে তুল্য সংখ্যা হবে কত? এখানে 2 হবে। কেমন? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, আমরা লবণের তুল্য সংখ্যা দেখলাম, এখন আমরা দেখবো ধাতু অধাতুর তুল্য সংখ্যা। ধাতু অধাতুর তুল্য সংখ্যা, ধাতু আর অধাতুর তুল্য সংখ্যা আমরা দেখবো। কেমন? ধাতু আর অধাতুর তুল্য সংখ্যা। তাহলে চলো দেখে আসি এটা। এখানে আমরা যে জিনিসটা মনে রাখবো, ধাতু আর অধাতুর তুল্য সংখ্যার বেলায় এটা তুল্য সংখ্যা ই ইকুয়াল টু হয়ে থাকে এদের এই ধাতু বা অধাতুর যোজ্যতা। ধাতু বা অধাতুর কী হয়ে থাকে? যোজ্যতা বা যোজনী। চলো দেখাই দিয়ে আসো আমরা জিনিসটাকে। এখানে তো সূত্র ছিল এটা। ওকে, ধরো আমি বললাম তোমাকে ম্যাগনেসিয়াম, এর তুল্য সংখ্যা কত হবে? ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, তার তুল্য সংখ্যা হবে 2। সোডিয়াম, এর তুল্য সংখ্যা কত হবে? সোডিয়ামের যোজনী হচ্ছে 1, তাহলে তুল্য সংখ্যা হবে এখানে 1। তারপর হচ্ছে এখানে জিঙ্কের তুল্য সংখ্যা হবে তোমার কাছে 2। তারপরে তোমার হচ্ছে কপারের তুল্য সংখ্যা তোমার কাছে কত হবে? এখানে 2 হবে, যে যোজনী এখানে 2 হয়ে থাকে। কেমন? তাহলে এইভাবে করে হচ্ছে আমরা এখানে বের করে ফেলতে পারি। আশা করি সবাই জিনিসটাকে আমরা বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সট আলোচনা করবো আমরা এখন দ্রবণ ও তার ঘনমাত্রা নিয়ে। বেসিক্যালি ঘনমাত্রার ভিত্তিতে আমরা দ্রবণকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রমাণ দ্রবণ, একটা হচ্ছে অপ্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ জিনিসটা কি?
যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় তাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে যে প্রমাণ দ্রবণ। বেসিক্যালি যে দ্রবণের মানে ঘনমাত্রাটাই মেন ইম্পর্টেন্ট, তারপরে কোনো কোনো জায়গায় আয়তন দিয়েও বলা হয় যে দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা নির্ণয় করা যায় তাকে প্রমাণ দ্রবণ বলে। আয়তনটা বলার দরকার নেই, কেমন? তাহলে চলো আমরা লিখে দিয়ে আসি এখানে। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো তোমার ঘনমাত্রার ভিত্তিতে, আমরা লিখবো এখানে ঘনমাত্রার ভিত্তিতে আমরা দ্রবণকে দুই ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা কি করতে পারি? এখানে ঘনমাত্রার ভিত্তিতে দ্রবণকে দুই ভাগে ভাগ করা যায় যথা নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কি? নাম্বার ওয়ান হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। এটা ইম্পর্টেন্ট কিন্তু, কেমন? ঘনমাত্রার ভিত্তিতে দ্রবণকে তুমি কয় ভাগে ভাগ করতে পারো? দুই ভাগে। প্রমাণ দ্রবণ। আর একটা কি আছে আমাদের এখানে বলো? অপ্রমাণ দ্রবণ। দ্যাট ফার্স্ট আমরা যদি প্রমাণ দ্রবণের ডেফিনেশন দিতে চাই, প্রমাণ দ্রবণ, তো প্রমাণ দ্রবণের ডেফিনেশন কি হবে বলো? প্রমাণ দ্রবণের ডেফিনেশন আমরা লিখব যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়, যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় তাকে প্রমাণ দ্রবণ বলে। আর এরপরে আরেকটা আছে তোমার কাছে, কি বলতো? যেমন আমি যদি তোমাকে বলি এক্সাম্পল যদি দিই, এক্সাম্পল দিয়ে আসো। এক্সাম্পল আমি বললাম আমার কাছে একটা দ্রবণ আছে 2 মোলার H2SO4 এর দ্রবণ। এটা প্রমাণ দ্রবণ। কেন? কারণ এর ঘনমাত্রা উল্লেখ করা আছে, এর ঘনমাত্রা নির্ণয় করা গেছে। আমি তোমাকে বললাম যে আমার কাছে একটা এখানে কি আছে বলতো? ধরো 1.5 মোলার HCl আছে। এটাও কিন্তু প্রমাণ দ্রবণ। কেন? কারণ এখানে ঘনমাত্রার পরিমাণটা উল্লেখ করা আছে। তাহলে কোথাও যদি কোনো একটা দ্রবণের ঘনমাত্রা উল্লেখ করা থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? প্রমাণ দ্রবণ হবে। আর এরপর একটা কি আছে? অপ্রমাণ দ্রবণ। তো অপ্রমাণ দ্রবণ জিনিসটা কি? অপ্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় না, তাকে অপ্রমাণ দ্রবণ বলে। আমি যেটা এক্সাম্পল দিতে চাই, এটার এক্সাম্পল অনেক কিছু হতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি 2 মোল H2SO4, তো এইটা ইনফরমেশন থেকে তুমি আমাদের ঘনমাত্রা বের করতে পারবা না। এখানে কোনো ঘনমাত্রা উল্লেখ করা আছে নাই, কেমন? তাইলে আমাদের এখানে কিন্তু এইভাবে আমরা তোমার মানে বলতে পারতেছি না আসলে, যেখানে আমাদের এখানে এটা ঘনমাত্রাটা, তাই এটা কিন্তু আমাদের অপ্রমাণ দ্রবণ হবে। তারপর যদি তোমাকে আমি বলি তোমার কাছে 2টা H2SO4 আছে, তো এটা দ্বারা তুমি কিন্তু বলতে পারবা যে এটা ঘনমাত্রা কত না। তাহলে আমি তোমাকে যদি বলি 5 মোল তোমার কাছে H2SO4 আছে, তাও তুমি বলতে পারতেছো না। তাহলে আমরা বুঝলাম যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় না তাকে আমরা বলে থাকি অপ্রমাণ দ্রবণ। আচ্ছা, এবার আসি আমাদের যে প্রমাণ দ্রবণ। আমাদের কাছে যেখানে প্রমাণ দ্রবণটা আছে, তো এরা যাদের দিয়ে তৈরি হয়, এমন হতে পারে H2SO4 দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি হতে পারে। তারপর তোমার হচ্ছে যে ভাই আমাদের ধরো K2CR2O7 দিয়ে আমাদের প্রমাণ দ্রবণ তৈরি হতে পারে। বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি হতে পারে, কেমন? তো যে কোন রাসায়নিক পদার্থ দিয়ে প্রমাণ দ্রবণটা তৈরি হচ্ছে সেই ভিত্তিতে আমরা প্রমাণ দ্রবণটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা তৈরি দ্রবণ, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা তৈরি দ্রবণ, কেমন? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? এখানে আমাদের যে প্রমাণ দ্রবণ আছে, তো সেই প্রমাণ দ্রবণটা কোন ধরনের পদার্থ দিয়ে তৈরি হচ্ছে এর বেসিসে আমরা প্রমাণ দ্রবণটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি? একটা হচ্ছে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা তৈরি দ্রবণ, আর এটা হচ্ছে কি? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা তৈরি দ্রবণ।
মানে আমি তোমাকে কি বললাম, এট ফার্স্ট আমি বললাম যে প্রমাণ দ্রবণ জিনিসটাকে যে দ্রবণে ঘনমাত্রা নির্ণয় করা যায় তা হচ্ছে প্রমাণ দ্রবণ, অপ্রমাণ দ্রবণ জিনিসটাকে যে দ্রবণে ঘনমাত্রা নির্ণয় করা যায় না তা হচ্ছে অপ্রমাণ দ্রবণ। এখন কোয়েশ্চেন হচ্ছে প্রমাণ দ্রবণটা আমি কী ধরনের পদ্ধতি তৈরি করতেছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের প্রমাণ দ্রবণটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। যদি প্রমাণ দ্রবণটা আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা তৈরি করি সেটাকে আমরা বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্বারা পদার্থ দ্বারা তৈরি দ্রবণ। যদি প্রমাণ দ্রবণটাকে আমি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা তৈরি করি তাহলে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড প্রমাণ দ্রবণ। কেমন? বাট প্রাইমারি জিনিসটা কি আর সেকেন্ডারি জিনিসটা কি, একটা জিনিস মনে রাখবা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে তারা যাদের ঘনমাত্রাটা ফিক্স থাকে, যাদের কি হয় এখানে ঘনমাত্রাটা দিনকে দিন ফিক্সড থাকবে, তারা আমাদের কোনো ধুলাবালি জলীয় বাষ্প এগুলো দ্বারা আক্রান্ত হয় না। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, যাদের ঘনমাত্রা যেটা আছে সেটা কী হবে বলো তো, চেঞ্জ হবে। এদের ঘনমাত্রাটা কী হয়, এদের ঘনমাত্রা তোমার এখানে চেঞ্জ হতে থাকে। কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা একটু করে এদের চেনার চেষ্টা করি। আসো তাহলে আমাদের এখানে প্রমাণ দ্রবণের প্রকারভেদে এখানে আমরা তো পড়তেছি। আমরা প্রথমে চলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে আলোচনা করবো, পরে হচ্ছে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা দেখা দিব। তাহলে আমরা আলোচনা করবো প্রথমে আগে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আগে এটা নিয়ে ডিসকাশন করা দরকার। আর এদের এই পদার্থ দ্বারা যে দ্রবণটা তৈরি হবে তাকে আমরা বলবো আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড প্রমাণ দ্রবণ। কেমন? আচ্ছা, তাহলে চলো আগে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা কী বলতে পারবো, এট ফার্স্ট আমরা বলতে পারবো যেসব কঠিন রাসায়নিক পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না, এবং এদের প্রস্তুতকৃত প্রমাণ দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, সেসব পদার্থকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। কেমন? আচ্ছা, তাহলে চলো আমি তোমাকে ডেফিনেশনটা লিখে দিই। তাহলে আমরা বলবো যেসব কঠিন তোমার এখানে রাসায়নিক পদার্থ, কঠিন রাসায়নিক পদার্থ প্রকৃতিতে আমাদের কী হয় বলতো, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, মানে যারা বায়ুর উপাদান কারা কারা, ওই যে জলীয় বাষ্প, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে তোমার অক্সিজেন দ্বারা আক্রান্ত হয় না, সেখানে একটা কথা লেখা দরকার ছিল যে কি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তারপরে আচ্ছা এখানে থাকুক, তারপরে এখানে একটা অর্থাৎ লেখা দরকার ছিল। কেমন? তাই এখানে একটা অর্থাৎ লেখার দরকার ছিল, অর্থাৎ বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না, এবং প্রস্তুত প্রমাণ দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন কি থাকে বলতো, আমাদের অপরিবর্তিত থাকে, তাকে বা তাদেরকে বা সেসব পদার্থকে অপরিবর্তিত থাকে, সেসব পদার্থকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। তাহলে কাকে বলবো, যেসব কঠিন রাসায়নিক পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ এরা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না, এটা কেমন, এটা কিন্তু দন্তান্ন, আক্রান্ত হয় না, এবং প্রস্তুত প্রমাণ দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, সেসব পদার্থকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। আচ্ছা, যেমন এক্সাম্পল যদি দিই, এবার আমি টেকনিকও শিখিয়ে দিব কীভাবে মনে রাখবা। এক্সাম্পল হতে পারে Na2CO3, তারপরে হতে পারে তোমার এখানে এই যে কমা H2C2O4 কমা, তারপর হতে পারে তোমার কাছে এখানে 2H2O ডট K2Cr2O7 কমা, তারপর হতে পারে Na2Cr2O4 ডট 2H2O। এগুলো সবগুলো কী হবে বলতো, আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ইত্যাদি।
আর এখন কোয়েশ্চন হচ্ছে আমরা চিনবো কীভাবে। চিনার উপায় হচ্ছে যদি সি থাকে, যদি কি হয় যাদের সাথে সি থাকবে, দেখো সি থাকবে, সি এই দেখো সি, কার্বন না শুধু সি থাকবে, মানে যেমন ক্রোমিয়াম এখানে তো এটা কার্বন বোঝাচ্ছে না, তার মানে টেকনিক কী মনে রাখবো যে তোমার যাদের সাথে সি থাকবে তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। কিন্তু এটা ব্যতিক্রম হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের সি থাকার পরেও ইহা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। কেমন? তাহলে সেটা একটু উপরে তুলে দিয়ে আসো। হ্যাঁ, তাহলে আমরা এখানে টেকনিক আকারে কী মনে রাখবো, আমরা যদি এখানে টেকনিকটা লিখে দিয়ে আসো, পিকচার এখানে একটা টিক চিহ্ন এনে, তাহলে এখানে আমরা তোমার টেকনিক তাহলে আমরা এখানে টেকনিক আকারে কী মনে রাখবো, দেখো আমরা মনে রাখবো যাদের সাথে সি থাকবে তারা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাই যার সাথে কী থাকবে বলো তো, যার সাথে তোমার এখানে সি থাকবে তারা হচ্ছে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কেমন? তবে এখানে একটা ব্যতিক্রম আছে, এখানে কি আছে, একটা ব্যতিক্রম আছে আমাদের এখানে একটা, তাহলে ব্যতিক্রমটাকে লিখে দিয়ে এখানে আসো। এখানে আমার কাছে একটা ব্যতিক্রম আছে, তো সেই ব্যতিক্রমটা হলো কি, সেই ব্যতিক্রমটা হচ্ছে তোমার এখানে ক্লোরিনে কিন্তু সি আছে, তারপরে সেটা কী হবে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে, সেকেন্ডারি হবে। এটা কারণটা এখানে আমরা লিখে দিব, আমরা লিখবো এখানে যে ক্লোরিনে জাস্ট মনে রাখার জন্য টেকনিক আর কি, সি থাকার পরেও ইহা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। ওকে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এরপরে আমরা তাহলে কি লিখবো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ডেফিনেশন কী লিখবো, আসো তাহলে এখানে লিখে দিই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ চলো ডেফিনেশন লিখে দিয়ে আসো। কেমন? তাহলে ডেফিনেশন কী হবে, আগেরটার মধ্যে জাস্ট না করে দিব আর কি। কেমন? মানে আগের ডেফিনেশনটাকে উল্টা করে দিলে হবে। যেমন আমরা এখানে কী বলতে পারবো বলো তো, আমরা প্রথমে বলতে পারবো যেসব কঠিন রাসায়নিক পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, তাহলে আমরা জাস্ট এটা কপি করে আনি, পেস্ট করে দিই। যেসব কঠিন রাসায়নিক পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, অর্থাৎ তারা কী হবে, অর্থাৎ তারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয়, অর্থাৎ তারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় এবং যেহেতু তারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হচ্ছে, তাহলে প্রস্তুত প্রমাণ দ্রবণটা কিন্তু রেখে দিলে ধীরে ধীরে ঘনমাত্রা পরিবর্তন হয়ে যাবে। তাই প্রস্তুত প্রমাণ দ্রবণ তোমার হচ্ছে কিছু সময় রেখে দিলে আমাদের কি হবে, এখানে দ্রবণের ঘনমাত্রা কি হয়, ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায় সেসব পদার্থকে আমরা কি বলবো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। কেমন? আচ্ছা, যদি এক্সাম্পল দেখতে চাই তাহলে এখানে অবশ্যই সি থাকবে না, আর সি থাকলে শুধু ক্লোরিন থাকতে পারবে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে তোমার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে হতে পারে সালফিউরিক অ্যাসিড, কোনো সি নাই কিন্তু। দেখো এদের দ্বারাও কিন্তু প্রমাণ দ্রবণ তৈরি করা যাবে, বাট এদের ক্ষেত্রে প্রমাণ দ্রবণটা ঘনমাত্রা কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে যাবে। কেমন? কারণ এগুলো বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয়। তারপরে ধরো তোমার Na2S2O3.5H2O এরা, তাহলে এদিকে ক্যাসিয়াল, সোডিয়াম ক্লোরাইড,
তারপরে তোমার হচ্ছে PCl5, এরা সবাই কিন্তু কী হবে, সবাই হবে সেকেন্ডারি। এরা সবাই কী হবে, এরা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যদিও এদের মধ্যে সি আছে বাট ক্লোরিন আছে, ক্লোরিন থাকলে এটা কি অবশ্যই কী হবে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। কেমন? আমি আশা করি তোমাকে জিনিসগুলো এখানে বুঝাতে পারছি। এরপর তো আমরা নেক্সট চলে যাই আসো। তাহলে এখন আমরা আলোচনা করবো আমাদের দ্রবণের ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতি। তা আমাদের বইতে 5টা পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে তোমার এখানে, যেমন আরও অনেক পদ্ধতি আছে যেগুলো আমাদের বইতে আলোচনা আসলে করে নেই। কেমন? আচ্ছা, তো তোমাকে আমি চলো দেখাই দিয়ে আসো। তাহলে আমরা এখানে তোমার হেডলাইন দিই, এখানে আমরা করি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি। তাহলে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি। কেমন? আচ্ছা, তাহলে দেখো 5টা পদ্ধতি আমাদের আছে, মানে আমাদের সিলেবাসে আর কি। বাকিগুলো যেগুলো আছে সেগুলো পড়ার দরকার নেই, কারণ এগুলো আমাদের লাগবে না, আউট অফ সিলেবাস পড়াশোনা। দেখো, একটা পদ্ধতি হচ্ছে কি, মোলারিটি। তুমি যে কোনো পদ্ধতির একটা দিয়ে তুমি দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করতে পারো। মোলারিটিকে আমরা ইংলিশ টার্মগুলো পাশাপাশি লিখে দিব এখানে। মোলারিটি, এটাকে আমরা বড় হাতের এস দিয়ে প্রকাশ করি, সেকেন্ড যেটা আছে তার নাম হচ্ছে তোমাদের নর্মালিটি। তাহলে ঘনমাত্রা প্রকাশের আর সেকেন্ড পদ্ধতির নাম কি, নর্মালিটি। এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, বড় হাতের এন দিয়ে প্রকাশ করি। আর আরেকটা আছে কি বলতো, আরেকটা আছে তোমার কাছে এখানে মোলালিটি। থার্ড পদ্ধতির নাম হচ্ছে আমার এখানে মোলালিটি। দেখো, একটা কিন্তু মোলারিটি, একটা হচ্ছে নর্মালিটি, একটা হচ্ছে মোলালিটি। পার্থক্য আছে কিন্তু, মোলারিটি আর মোলালিটি বানানো কিন্তু ডিফারেন্ট। মোলালিটি প্রত্যেকটা নিয়ে ডিটেলস আলোচনা করবো, টেনশন নিও না, এটাকে আমরা ছোটো হাতের এন দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের কাছে, এরপর আছে তোমার কাছে হচ্ছে আমরা ppm, পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন এই এককে প্রকাশ করি। আর এরপরে হচ্ছে আমরা এখানে এটাকে শতকরা একক বা শতকরা পদ্ধতিতে আমরা প্রকাশ করি। আর শতকরা পদ্ধতির মধ্যে আমরা আবার 3টা জিনিস শিখি। একটা হচ্ছে পার্সেন্টেজ অফ W/V। দেখো, শতকরা পদ্ধতির মধ্যে আমরা 3টা জিনিস শিখি, পার্সেন্টেজ অফ W/V, পার্সেন্টেজ অফ B/V, পার্সেন্টেজ অফ তোমার এখানে হচ্ছে যে W/W। তো এই 3টা হচ্ছে আমাদের এখানে কাজে লাগে আর কি। কেমন? আর আমরা যখন আমাদের রক্তের দ্রবণ নিই, মানে ব্লাডের যখন আমরা দ্রবণ নিই, তো ব্লাডের ঘনমাত্রাকে আবার অন্য একটা একক দিয়ে প্রকাশ করা হয়, 2টা একক দিয়ে। একটা হচ্ছে মিলিমোল পার লিটার, আর একটা হচ্ছে যে মিলিগ্রাম পার ডেসিলিটার বা DL। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, টেনশন নিও না। কেমন? আচ্ছা, এর মধ্যে এই যে মোলারিটি আর নর্মালিটি, এরা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কেমনে সব আমরা দেখার চেষ্টা করবো, জাস্ট তোমাকে জানায় রাখতেছি আমি। আর মোলারিটিটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়। তাহলে যেটা বললাম আমি এখানে, আমাদের মোলারিটি আর নর্মালিটি কিন্তু আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট, বা মোলারিটি কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট না। তার মানে যখন আমি দৃঢ় সংখ্যা দিব, তখন কিন্তু আমার এখানে কী করতে হবে, যেহেতু এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে আমাদের এখানে টেম্পারেচারটা উল্লেখ করে দিতে হবে, বা নির্দিষ্ট তাপমাত্রার কথাটা বলতে হবে। এখানে নির্দিষ্ট তাপমাত্রার কথা বলার দরকার নেই, কেন এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট না, আমরা আস্তে আস্তে আসো আমরা সামনে দেখতেছি। কেমন? আচ্ছা, তা আমাদের হয়তো সব থিওরি এক ক্লাসে কভার করা যাবে না, আমাদের আরও একটা ক্লাস লাগবে যে এই থিওরিগুলো কভার করার জন্য। আমরা বিভিন্ন কনভার্সনও শিখবো, কীভাবে মোলারিটি থেকে মোলারিটিতে যায় বা মোলারিটি থেকে মোলারিটিতে আসে, সব দেখবো আমরা। কেমন? আচ্ছা, তো আস্তে আস্তে যাই আসো আমরা এখানে। আমাদের এখানে মোলারিটি, তো মোলারিটির ডেফিনেশনটা কি, মোলারিটির ডেফিনেশনটা পড়ার আগে তুমি একটা মোলারিটির সূত্রটা দেখো, তাহলে তোমার ডেফিনেশনটা সহজ হয়ে যাবে। মোলারিটিকে আমরা কী দিয়ে প্রকাশ করি, S দিয়ে প্রকাশ করি। মোলারিটি S এর সূত্র হচ্ছে তোমার N/V। কত? N/V। ভিটা লিটার এককে প্রকাশ করি আমরা। তাহলে মোলারিটির মেন সূত্র কি, S = N/V। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের ভিটাকে আমরা এটা কিন্তু হচ্ছে আমাদের লিটার এককে প্রকাশিত হয়, আর এটা হচ্ছে এটাকে আমরা মোল এককে প্রকাশ করি। তাহলে আমরা ডেফিনেশন কী দিব, প্রথমে বলে আসছি মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাই নির্দিষ্ট তাপমাত্রার কথা উল্লেখ করতে হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে বা প্রতি লিটার দ্রবণে দ্রবের যে মোল সংখ্যা থাকবে, সেই দ্রবের মোল সংখ্যাকে আমাদের এই পুরো দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে। তো অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু জানি যে আমাদের এখানে দ্রবণে কী হয় বলতো, আমাদের দ্রবণে হচ্ছে আমরা এখানে তোমার কী করি, দ্রবকে মিশ্রিত করি, এখানে দ্রাবক থাকে, ওই দ্রাবকে দ্রবটা মিশ্রিত হয়ে
দ্রবের কণার যে ব্যাসটা সেটা কী হয়ে যায় 0.1 ন্যানোমিটার, এর থেকেও ছোটো হয়ে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি যে তোমার এখানে হচ্ছে দ্রবণ তৈরি হয়েছে। কেমন? তাহলে আমাদের দ্রবণে কিন্তু দুটা পার্ট থাকে। দেখো দ্রবণে একটা থাকে তোমার দ্রব থাকে, আর একটা তোমার দ্রাবক থাকে। তো এখানে আমরা কী করতেছি, এখানে আমাদের যে ভিটা, এই ভি মানে কিন্তু ভি লিটার একক। এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে দ্রবণের আয়তন। এখানে যে এনটা, এটা কিন্তু দ্রবের মোল সংখ্যা। তাহলে আমরা কি বললাম, যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণটার কি বলে বলতো, আমাদের এখানে মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে। মোলারিটি বা কি বলে থাকি আমরা, মোলার ঘনমাত্রা আমরা বলে থাকি। কেমন? আচ্ছা, তো এটা ভাই টেম্পারেচারের উপর কীভাবে ডিপেন্ড করে, এই জিনিসটা যদি আমরা বলতে চাই একটু করে দেখো। আমরা জানি আমাদের দ্রবণটা নর্মালি কী হয়ে থাকে, আমাদের এখানে দ্রাবকটা নর্মালি আমরা তরল পদার্থ নিই। নর্মালি আমরা দ্রাবকটাকে কোন পদার্থ নিই? তরল পদার্থ নিই। এবং দ্রাবক যেহেতু বেশি পরিমাণে থাকে, তাই দ্রবণের প্রকৃতি নির্ভর করে দ্রাবকের উপরে। আমরা নর্মালি দ্রবটাকে আমরা কঠিন পদার্থ হিসেবে নিই। নর্মালি আমরা কী করি, আমাদের দ্রবটাকে আমরা কঠিন পদার্থ হিসেবে নিই, দ্রাবকটা তরল পদার্থ হিসেবে থাকে। ফলে যেহেতু দ্রাবক বেশি পরিমাণে থাকে, তাই দ্রবণটা তরল পদার্থ হয়। দ্রবণটা কী হয়? তরল পদার্থ হয়। আর তরলের বেলায় একটা সিস্টেম কি, তরলের বেলায় সিস্টেম হচ্ছে, তুমি যদি তাপমাত্রাকে বাড়াই দাও, তাহলে তরলের কণাগুলো ছোটাছুটি বাড়ে। তরলের কণার ছোটাছুটি যেটা আছে, ছোটাছুটি এটা হচ্ছে কী হয় বলো তো, বেড়ে যায়। তো পরে এরা যদি বেশি জায়গায় যদি ছোটাছুটি করে, তাহলে এরা আমাদের আগে এই লেভেল, যাক সাপোজ এই লেভেল পর্যন্ত আগে তোমার করতো, জায়গা দখল করতো। এখন ছোটাছুটির কারণে এটা কী হয় বলো তো, এখানে এর জায়গা দখলটা বেড়ে যাবে। ফলে আমরা বলতে পারি কি, এখানে আমাদের যে আয়তন সেটা কিন্তু বেড়ে যাবে, তাই না? তাহলে এখানে কী, তখন দ্রবণের আয়তন বেড়ে যাবে না, কারণ এরা কী করতেছে, ছোটাছুটি করতেছে। তো ছোটাছুটি করলে একজন আরেকজন থেকে দূরে চলে যাবে। দূরে চলে গেলে কিন্তু এটা, হ্যাঁ, এখানে তোমার পাতলা হবে, ঠিক আছে, বাট দ্রবণের আয়তন কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমাদের টেম্পারেচারকে বাড়াই, তাহলে তরলের কণা ছোটাছুটি বাড়ে, ফলে আয়তন বৃদ্ধি পায়। তাহলে আয়তন যদি চেঞ্জ হয়, আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে কী হবে, ঘনমাত্রাটা হ্রাস পাবে। ঘনমাত্রা কী হবে, এখানে হ্রাস পাবে। কেমন? তাহলে ঘনমাত্রা কী হবে, এখানে ঘনমাত্রাটা হ্রাস পাবে। আয়তন বৃদ্ধি পাবে, তার মানে হচ্ছে ঘনমাত্রা হ্রাস পাবে। তার মানে এটা কিন্তু টেম্পারেচার চেঞ্জ করলে কিন্তু এই ঘটনা ঘটতেছে। তাহলে এইভাবে করে কিন্তু আমাদের কাছে এই টেম্পারেচারের উপরে কী বলতো, ঘনমাত্রা ডিপেন্ডেন্ট। কেমন? আচ্ছা, আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা বলতে পারলাম যে টেম্পারেচার বাড়ানো হলে তরলের কণা ছোটাছুটি বাড়বে, ফলে সামগ্রিক দ্রবণের আয়তন বৃদ্ধি পাবে। এর ফলে আমাদের এখানে দ্রবণের আয়তন বৃদ্ধি পেলে ঘনমাত্রা আমাদের এখানে কী হবে বলতে, এখানে কমে যাবে। মোল সংখ্যা কিন্তু যা ছিল তাই থাকবে। দ্রবের পরিমাণ তুমি কিন্তু এক্সট্রা করে কোনো দ্রব যোগ করো নাই, আবার বাষ্পীভূতও করো নাই, তাই দ্রব বেরো হবে না। দ্রব যা ছিল তাই থাকবে, বাট আয়তনটা চেঞ্জ হচ্ছে শুধুমাত্র টেম্পারেচারের কারণে। কেমন? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এতটুকু আমাদের কাছে সবার কাছে এখানে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটা দেখতেছি আমাদের কাছে, যদি আমি টেম্পারেচারকে বাড়াই দিই, তারপর আয়তন বেড়ে যায়, এর ফলে ঘনমাত্রাটা কমে যায়। আবার টেম্পারেচারকে কমাই দিলে আয়তন কমে যায়, ফলে এটা বেড়ে যায়। তার মানে আমাদের যে S ইজ প্রপোর্শনাল টু 1 টেম্পারেচার। কারণ দেখো, টেম্পারেচার বাড়ানো হলে ঘনমাত্রা কমতেছে, টেম্পারেচার কমানো হলে ঘনমাত্রা বাড়তেছে। তাহলে আমরা এটা বলতে পারি, আমাদের কাছে যে S থাকে সেটা কিন্তু টেম্পারেচারে ব্যস্তানুপাতিক সম্পর্কভুক্ত হয়ে থাকে। আচ্ছা, অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই, ঘনমাত্রা মানে এই যে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে এরকম, যে আমাদের কাছে যে ঘনমাত্রাটা আছে, ঘনমাত্রা এটা হচ্ছে আমাদের S, এটা বেড়ে যাওয়া, এটার অর্থ কী? এটার বেড়ে যাওয়া এটার অর্থ হচ্ছে গাঢ়ত্ব। বিক্রিয়া, এটা গাঢ়ত্ব বলে একটা ব্যাপার আছে, সেটা বেড়ে যাওয়া। মানে বিক্রিয়াটা ঘন, আসলে এটা কী হবে বলো তো, অধিক ঘন হবে। কেমন? এটা কী হবে, আলটিমেটলি গাঢ়ত্ব বেড়ে যাওয়া মানে কি, অধিক ঘন হবে। আর তোমার ঘনমাত্রা যদি কমে যায়, এর মানে হচ্ছে যে গাঢ়ত্বটা কমে যাচ্ছে। এর মানে কি, আমার দ্রবণটা কী হবে, হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাবে। তাই এটা একটু মনে রাখবা, এই যে গাঢ়ত্ব বাড়া কী জিনিস আর কমা কী জিনিস। কেমন? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এখন আমরা চলো, তোমার এখানে আমরা কী করতে পারবো, আমরা এখানে এটা বলতে পারি যে টেম্পারেচার চেঞ্জ হলে আমাদের ঘনমাত্রা এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এখানে তোমাকে নোট লিখে দিতে পারি। আমরা এখানে তাহলে তোমাকে নোট লিখতে পারি কি, চলো একটা কাজ করে এখানে একটা অ্যারো চিহ্ন আনি, ঠিক আছে? তাহলে এখানে আমরা নোট আকারে লিখতে পারি, নোট। সেই নোটটা কি, আমাদের নোটটা হইতেছে আমাদের মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। পরে এগুলো আমরা ডিটেলসও লিখে দিব। কেমন? কীভাবে নির্ভরশীল রাখি, মোলারিটি তাপমাত্রার উপর
নির্ভরশীল, নির্ভরশীল। ঠিক আছে, ওকে ডান। এবার আসো আমরা সূত্রটা আরেকবার দেখি, S ইকুয়াল টু N/V হয়ে থাকে। এবার আসি এটার এককে, একক তো খুব সিম্পল, মোল পার লিটার, বা এটাকে আমরা মোলারও বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি? মোলারও বলে থাকি। ঠিক আছে, মোল পার লিটার, বা এটাকে আমরা মোলারও বলে থাকি, বা আসলে এটাকে পুরো নাম দিয়েও লেখা হয় মোলার, মোলার এটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, এককটা। আচ্ছা, তারপর আমরা একটা জিনিস জানতে পারি, যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের মোলারিটির ভিত্তিতে দ্রবণের প্রকারভেদ। আমরা একটা জিনিস জানতে পারি, আমাদের এখানে একটা টার্ম আমরা লিখে দিয়ে আসো, মোলারিটির ভিত্তিতে, মোলারিটির ভিত্তিতে দ্রবণের প্রকারভেদ। মোলারিটির ভিত্তিতে দ্রবণের প্রকারভেদ মানে মোলারিটি হইলে সেই দ্রবণটাকে, কত মোলারিটি হলে সেই দ্রবণটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলি মোলারিটির ভিত্তিতে দ্রবণের প্রকারভেদ। এটা কীরকম? ধরো আমি এখানে লিখতেছি, হেডলাইন দিচ্ছি ঘনমাত্রা, আমরা এখানে লিখলাম মোলারিটি, আর আমরা এখানে লিখতেছি এখানে দ্রবণের নাম, ওকে, ঘনমাত্রা বা মোলারিটি, আর এখানে আমরা লিখতেছি দ্রবণের নাম। তাহলে খেয়াল করো, ধরো আমার ঘনমাত্রা যেটা আছে S, এটা যদি 1 মোলার হয়, সেটাকে আমরা বলি মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণ জিনিসটা কি? যেই দ্রবণের ঘনমাত্রা আমাদের 1 মোলার হবে তাকে আমরা বলি মোলার দ্রবণ। যদি 0.5 মোলার হয় সেটাকে আমরা বলি সেমি মোলার দ্রবণ, মানে অর্ধমোলার দ্রবণ আর কি, সেমি মোলার দ্রবণ। যদি আমাদের কি হয়, দ্রবণের ঘনমাত্রা যেটা আছে যদি আমাদের 0.1 মোলার হয়, তাহলে আমরা সেটাকে বলবো ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ। আর যদি কি হয়, আমাদের কাছে দ্রবণের ঘনমাত্রাটা যদি আমাদের 0.01 মোলার হয়, তখন সেটাকে আমরা বলে থাকি সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ। তাই এটা আমরা একটা এমসিকিউর জন্য মনে রাখতে পারি, কোনটা হইলে কি হয় না হয়, কেমন? সো পরীক্ষায় কিন্তু তোমার পরীক্ষা আসতে পারে, মানে পরীক্ষায় ম্যাথমেটিক্সে কীভাবে থাকবে আমি তোমার বলি, তোমার প্রশ্নের মধ্যে লেখা থাকবে ডেসিমোলার দ্রবণ, কেমন? সো এখন তোমাকে তখন এখান থেকে দিতে হবে কি, যে আমার ঘনমাত্রা হবে 0.1 মোলার। সো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সট এখন আমরা দেখবো যে, মানে এখন আমি সংজ্ঞা আকারে লিখে দিই, যেমন মোলার দ্রবণ কাকে বলে। মোলার দ্রবণের ডেফিনেশনের উপরে লেখা আছে, দেখো লিখছে কি, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলে। দেখো অ্যাট ফার্স্ট মোলার দ্রবণ বলছে না, তাহলে S ইকুয়াল কত হইতে হবে? 1 মোলার হইতে হবে। S ইকুয়াল 1 মোলার হওয়ার সবচেয়ে সহজ অপশন কি? S মানে কি আমাদের N/V, N বাই কত বলো? N বাই তোমার এখানে V হবে। তো আমাদের N বাই যদি V হয়ে থাকে, Sটা 1 করার সবচেয়ে সহজ অপশন হচ্ছে তুমি এখানে দ্রবণের আয়তনটাকে 1 লিটার নাও, আর মোল সংখ্যাটাকে তুমি 1 লিটার নাও। মোল সংখ্যাটাকে কত করে? এখানে 1 লিটার নাও। তার মানে এখানে যে দ্রবণটা নিছো, দ্রবণের আয়তন যদি 1 লিটার হয়, আর এখানে যে দ্রবগুলো থাকবে, এখানে যে কী থাকবে, এখানে তোমার যে এখানে দ্রব যেগুলো থাকবে, এখানে যে দ্রবগুলো আছে, দ্রব, তো এই দ্রবের মূল সংখ্যা যেটা আছে, দ্রবের মূল সংখ্যা, এটা যদি তুমি 1 মোল নাও, তখন আমরা বলতে পারবো এই দ্রবণের যে ঘনমাত্রা S ইকুয়াল টু কত হবে? 1 মোলার হবে। এই জন্য এটাই বলছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে আমরা মোলার দ্রবণ বলি বা 1 মোলারের দ্রবণ বলি। সেকেন্ডে চলো সেমি মোলার দ্রবণ, তাহলে S ইকুয়াল টু কত? N/V। সেমি মোলার মানে এটা হচ্ছে 0.5 মোলার। যে কোনো সংখ্যা দেওয়ার সময় আমরা নিচেরটাকে 1 লিটার ধরি, তাহলে দ্রবণের আয়তন যদি 1 লিটার নাও, আর যদি 0.5 মোলকে নাও, তাহলেই তো হবে। তাহলে এটা কাজ করে আসো, আমরা দ্রবণের আয়তন নেবো এখানে আমরা 1 লিটার, বাট এখানে যে আমাদের মূল সংখ্যা রাখছি আমরা এখানে, আমরা মূল সংখ্যা নিব, মূল সংখ্যার মোল নিব আমরা কতটুকু? N নিব হচ্ছে আমরা 0.5 মোল। তখন আমরা এখানে S পাবো কতটুকু? 0.5 মোলার। তাহলে তখন আমরা সেটাকে বলবো সেমি মোলার দ্রবণ। তাহলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে সেমি মোলার দ্রবণ বলে। চলো নেক্সটে যাই। নেক্সট আছে ডেসিমোলার। S ইকুয়াল আমরা সবাই জানি N/V। তো ডেসিমোলার জন্য ভিটাকে তুমি অলওয়েজ 1 লিটার করবা, এসটাকে তোমার এখানে ডেসিমোলার মানে 0.1 মোলার বানাইতে হবে, তাহলে মোল সংখ্যা নিতে হবে 0.1 মোল। তাহলে এখানে তুমি পাত্রের আয়তন নিবে হচ্ছে V ইকুয়াল টু 1 লিটার, বাট এখানে যে আমি মোল সংখ্যা রাখবো, আমাদের মোল সংখ্যা এখানে কতটুকু রাখবো বলো? মোল সংখ্যা রাখবো এখানে আমরা 0.1 মোল। সেই ক্ষেত্রে তাহলে আমাদের এখানে ঘনমাত্রা S এগুলো কত বেড়ে যাবে?
এস ইকুয়াল টু বের হয়ে যাবে হচ্ছে আমার কাছে এখানে 0.1 মোলার। তাহলে আমাদের তখন এটা হবে ডেসিমোলার দ্রবণ। চলো লাস্টে যাই আসো, লাস্টে আসো সেন্টিমোলার দ্রবণ আছে। তো এস ইকুয়াল টু কত হয়ে থাকে, N/V হয়ে থাকে। তুমি সবচেয়ে সহজ অপশন হচ্ছে 1 লিটার করো, সেন্টিমোলার মানে কত 0.01 মোলার করবা, তাহলে এটাকে নিতে হবে কত মোল, 0.01 মোল নিতে হবে। তো পাত্রের আয়তন তুমি এখানে 1 লিটারকে নাও কেমন, আর এখানে তুমি যে আমাদের দ্রবগুলো রাখবা এখানে, এটা তুমি কতটুকু অ্যামাউন্টের নাও, এটা তুমি নাও হচ্ছে যে আমাদের মোল নাও, এটা কতটুকু 0.01 মোল নাও। তাহলে এখানে ঘনমাত্রা পাবা কতটুকু, এস ইকুয়াল টু পাবা 0.01 মোলার। অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা কথাটা বলতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো আমাদের কি বলতে এখানে আমাদের পেয়ে যাবো আমরা সেন্টিমোলার দ্রবণ। কেমন, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা চলো নেক্সটে চলে যাই আসো। নেক্সটে আমাদের একটা স্পেশাল টপিক আছে মেডিকেল এডমিশনের জন্য, তাহলে সেটা পড়াই দিয়ে আসো। তাহলে আমাদের একটা স্পেশাল, মানে নর্মালি এই টপিকটা থেকে মেডিকেলে কোয়েশ্চেন আসে, বাকি জায়গায় কোয়েশ্চেন আসে না, তো একটু শিখে রাখা ভালো এটা। কেমন, স্পেশাল টপিক ফর মেডিকেল অ্যাডমিশন। চলো তোমাকে শিখাই দিয়ে আসো জিনিসটা, স্পেশাল টপিক ফর মেডিকেল অ্যাডমিশন। দেখো শিখাই দিয়ে আসো। তো আমাদের যেটা হয় মেডিকেলের মধ্যে যে জিনিসটা জিজ্ঞেস করে, তোমাকে রক্তের মধ্যে গ্লুকোজ বা বিভিন্ন জিনিসের ঘনমাত্রা জিজ্ঞেস করে। আর সে ঘনমাত্রাগুলোকে আমরা কীভাবে প্রকাশ করে থাকি, একটা হচ্ছে মিলিমোল পার লিটার, একটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে দুইটা এককের মাধ্যমে প্রকাশ করি আমরা রক্তের ঘনমাত্রাগুলোকে। একটা হচ্ছে কোনটা, রক্তের যে দ্রবণ আছে, রক্তের দ্রবণের ঘনমাত্রাকে আমরা হয় মিলিমোল পার লিটারে প্রকাশ করি বা মিলিগ্রাম পার ডেসিলিটারে প্রকাশ করি। কেমন, আচ্ছা। তো এখানে যে ব্যাপারটা আছে তোমার কোয়েশ্চনের মধ্যে, তোমার কোয়েশ্চনে প্রথম জিনিসটা সেটা হচ্ছে তোমার, আমি একটু মুছে ঠিক করে দাঁড়াও, তোমার কোয়েশ্চনে যে ঘটনাটা ঘটবে, তোমার কোয়েশ্চনে যে কোনো একটা একক দেওয়া থাকবে, তোমাকে হয় মিলিমোল পার লিটারে দেওয়া থাকবে বা মিলিগ্রাম পার ডেসিলিটারে দেওয়া থাকবে। বলবে যে এইটা যদি এককে হয় তাহলে এই এককে কত হবে, মানে এককে কনভার্সন করতে হবে। জাস্ট তোমাকে কী করতে হবে এখানে, এককে জাস্ট তোমার এখানে কনভার্সন করতে হবে, বুঝতে পারছো? তাহলে আমাদের বললাম যে আমাদের যে রক্তের আমাদের যে দ্রবণের ঘনমাত্রাগুলো সেটা হয় মিলিমোল পার লিটার এককে বা মিলিগ্রাম পার ডেসিলিটারে প্রকাশিত হয়। তো আমাদের যে ঘটনাটা হবে, আমাদের প্রশ্নে যে কোনো একটা একক দেওয়া থাকবে, বলবে যে একক দেওয়া থাকলে এটাতে কনভার্ট করো বা এটা দেওয়া থাকলে এটাতে কনভার্ট করো। এখন দেখো তুমি এই যে মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে কেমনে যাবা, তোমার যেটা করতে হবে এখানে আমাদের এই যে m/10 দ্বারা গুণ করব, m/10 দ্বারা গুণ করব, কত দ্বারা গুণ করব, m/10 দ্বারা গুণ করব। এখন কোয়েশ্চন হচ্ছে m/10 এই কথাটার মানে কি। m তো আমরা জানি সবাই আণবিক ভর, মানে ধরো তোমাকে বলবে যে গ্লুকোজের তুমি হচ্ছে ঘনমাত্রা বের করো, তখন তোমার গ্লুকোজের আণবিক ভর /10 দ্বারা কী করতে হবে বলো, এখানে গুণ করতে হবে। যদি তুমি মিলিমোল পার লিটার থেকে কোথায় যেতে চাও, মিলিগ্রাম পার ডেসিলিটারে যেতে চাও। কেমন, আচ্ছা। তো একদিকে তুমি ধরো এই রাস্তায় এখান থেকে এখানে আসলে গুণ করছো, তাহলে উল্টার পথে যাওয়ার সময় তোমাকে কী করতে হবে, ভাগ করতে হবে অবশ্যই। তাহলে তুমি যখন কী করবা, মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে যখন তুমি এখানে মিলিমোল পার লিটারে যাবা, তখন তোমাকে কী করতে হবে, এখানে m/10 দ্বারা ভাগ করব। কী করবো, m/10 দ্বারা ভাগ করব। তার মানে m মানে তো এখানে আণবিক ভর, m মানে কি এখানে, m মানে তোমার এখানে আণবিক ভর। আমি যদি এখানে পাশে লিখে দিয়ে আসো, আমাদের m যেটা আছে এটা দ্বারা কিন্তু আণবিক ভর বোঝাচ্ছে, এটা দ্বারা কী বোঝাচ্ছে, এটা দ্বারা আণবিক ভর বোঝাচ্ছে। তাহলে তুমি যদি এখানে কী করো, মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার নিতে চাও, তাহলে m/10 দ্বারা গুণ করবো। আর মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে তুমি যদি মিলিমোল পার লিটার নিতে চাও, তাহলে m/10 দ্বারা ভাগ করবো। এখন তোমাকে আমি সহজ অপশন বলি, এই কোয়েশনগুলোতে না সবসময় দ্রব হিসেবে গ্লুকোজের কথাই বলে, গ্লুকোজের বাইরে কখনো পরীক্ষায় আসে না, গ্লুকোজের বাইরে কখনো পরীক্ষায় কী হয় না, আসে না। তাহলে গ্লুকোজের বেলায় দেখো তো কী হবে, এখানে গ্লুকোজের বেলায় গ্লুকোজ হচ্ছে C6H12O6 হয়ে থাকে। তাহলে এটা যদি m যদি বের করো, তাহলে হবে 6 × 12 + 12 + 6 × হবে তোমার 16, টোটাল আসবে এখানে 180 আসবে। তাহলে এখানে যদি তুমি m/10 করো, তার মানে কত আসবে গ্লুকোজের জন্য, 180 / 10 করো, তাহলে জিনিসটা আসতেছে তোমার কাছে এখানে 18 আসতেছে। কত আসতেছে এখানে, 18। তাহলে গ্লুকোজের বেলায় এখান থেকে যখন এখানে যাবা, তখন এখানে 18 দিয়ে গুণ করতে হবে গ্লুকোজের বেলায়, আর এখান থেকে যখন এখানে যাবা, তখন তোমাকে 18 দিয়ে এখানে ভাগ করতে হবে, তাই না? এই নিয়মটা তো দাঁড়াচ্ছে এখানে। তাহলে আমরা কিন্তু প্রশ্নে কি মনে রাখবো, আমাদের এখানে 18 ব্যাপারটাই মনে রাখবো, আমরা m/10 এগুলো মনে রাখার দরকার নেই। জাস্ট তোমাকে আমি একটা আনুষ্ঠানিকতার জন্য দেখাইছি, কারণ পরীক্ষায় সবসময় কী থাকবে, এখানে
সবসময় তোমার প্রশ্ন এখানে গ্লুকোজ থাকবে, গ্লুকোজের বাইরে তোমার পরীক্ষায় জীবনও দিবে না, কারণ একেতে এই টপিকটা বাইরের পড়া, তাই গ্লুকোজের বাইরে কখনো তোমাকে দিবে না। কেমন? আচ্ছা, এখন এটাকে যদি আরেকটু সহজ করার চেষ্টা করি, আসো সহজ করার চেষ্টা করো। জিনিসটা হচ্ছে এরকম, তোমার এখানে কিন্তু কোয়েশ্চেনে একটা ভ্যালু দেওয়া থাকবে, এখানে কোনো কোয়েশ্চেনে তোমার কাছে একটা গিভেন একটা ভ্যালু দেওয়া থাকবে, এখানে পার্টিকুলার একটা ভ্যালু দেওয়া থাকবে। ধরো এই ভ্যালুটা তোমার মিলি মোল পার লিটারে আছে, বা আমি এককটা না লিখিয়ে এখন ধরো র্যান্ডম একটা যে কোনো একটা একক দিই, এই দুটোর মধ্যে যে কোনো একটা একক দেওয়া থাকবে আর এখানে একটা ভ্যালু দেওয়া থাকবে। এইখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে তোমার, সেই ভ্যালুটা যদি 18 থেকে বড় হয়, বলবে যে একটা ভ্যালু দেওয়া আছে, এটাকে অন্য কেউ কনভার্ট করো। তো যেই ভ্যালুটা দেওয়া থাকবে সেটা যদি 18 থেকে বড় হয়, তখন এই জিনিসটাকে 18 দিয়ে ভাগ করবা, দেন তুমি তোমার কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবা। আর একক তখন কোনটা দিবা? এখানে যে এককটা আছে, ধরো এটা একক আছে, তাহলে এটা দিবা তখন। তাহলে এখানে একক দিবা তুমি মিলিগ্রাম পার ডেসিলিটার, মানে এখানে তাহলে আমরা একক দিব অন্যটা, তাহলে এটাকে আমি একক প্রাইম বলতে পারি। মানে এখানে যদি ধরো এখানে যদি এই এককটা থাকে, তাহলে এখানে এই এককটা এখানে দিবা, আর কিছুই না। আর তোমার যদি ভ্যালুটা যদি লেস দেন 18 হয়, তখন এইটাকে তুমি জাস্ট কী করবে, এখানে 18 দিয়ে গুণ করে দিবা। 18 দিয়ে কী করে দিবা? এখানে গুণ করে দিবা, তাহলে তোমার এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি এখানে পেয়ে গেছো। মানে তোমার এই সূত্রগুলা কখন গুণ করবো, কখন ভাগ করবো, এগুলো কিছুই মুখস্থ রাখার দরকার নাই। তোমার এখানে দেখতে হবে যে তোমার কাছে প্রশ্নে যে দেওয়া যে ভ্যালুটা, সেটা 18 থেকে বড় কিনা। যদি কোয়েশনে দেওয়া ভ্যালুটা 18 থেকে বড় হয়, তাহলে সেই ভ্যালুটাকে আমরা 18 দ্বারা ভাগ করে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। আর যদি আমাদের সেই ভ্যালুটা 18 থেকে ছোটো হয়, তাহলে সেটাকে আমরা 18 দিয়ে ভাগ করে, আর 18 দিয়ে গুণ ভাগ করে না, ছোটো হলে কী হবে, যদি ভ্যালুটা 18 থেকে বড় হয়, তাহলে তুমি ভাগ করবা 18 দ্বারা। আর যদি ভ্যালুটা 18 থেকে ছোটো হয়, তাহলে সেটাকে আমরা 18 দ্বারা গুণ করে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবো। চলো একটা ম্যাথ করাই দিই, তাহলে তোমার কাছে একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, চলো একটা ম্যাথ করাই দিয়ে আসো। ধরো তোমাকে যেখানে বলতেছে একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ, একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ কত? 15 মিলিমোল পার লিটার। এর ঘনমাত্রা মিলিগ্রাম পার ডেসিমেলে কত? সলিউশন আসি। ভাই, তোমাকে কিচ্ছু চিন্তা করার দরকার নাই, এখানে কি একক দেওয়া আছে না আছে দেখার দরকার নেই। এখানে 15 আছে না, সেটিকে 18 থেকে ছোটো না, তাহলে 15কে কী করো, 18 দিয়ে গুণ করো। আর একক কোনটা বসাবা? যেহেতু এখানে মিলিগ্রাম পার মোল বসে, এখানে একক বসাবা মিলিগ্রাম পার ডেসিলিটার। আনসার করে চলে আসবে, এখানে আনসার চলে আসবে তোমার 270। শেষ, কনভার্সন হয়ে গেছে। কেমন? তোমার কনভার্সন এখানে দেখেন হয়ে গেছে। কোশ্চেন যদি উল্টোভাবে যদি তোমার দেওয়া থাকতো যে এখানে 270 আছে, তখন জাস্ট তুমি 18 দিয়ে ভাগ করে এখানে 15 পাই যেটা আনসার। মানে এখানে যে দেওয়া থাকবে ভ্যালুটা, এটা যদি 18 থেকে ছোটো হয়, যদি কী হয়, এখানে 18 থেকে ছোটো হয়, তাহলে তুমি এই সংখ্যাটার সাথে 18 দিয়ে গুণ করবা, তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবা। আর যদি তোমার এই সংখ্যাটা 18 থেকে বড় হয়, তখন আমার ওইখানে যেটা করতে হবে, 18 দিয়ে ভাগ করে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বের করতে হবে। ঠিক আছে? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমরা আমাদের নেক্সট আলোচনায় চলে যাব। আমরা এগুলো উদাহরণ আস্তে আস্তে দেখবো। আমরা এখন প্রথমে থিওরি তোমাকে পড়াই ফেলতেছি। প্রথম দিকে আমরা যেটা করবো, ইউটিউবে আমরা যে ম্যাথগুলো করেছি সেগুলোই তোমাকে আমি করাবো, ঐকিক নিয়মে, স্টোইকিওমেট্রি ছাড়াও। আর এরপর হচ্ছে আমরা আমাদের অ্যাডভান্স ম্যাথগুলো, বা যেগুলো আমাদের ইউটিউবে করে নেই, সেই ম্যাথগুলো করাবো। অনেকগুলো ম্যাথ করাবো, সো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কেমন? আচ্ছা, যত ধরনের প্রবলেম আছে সব আমি সলভ করে দিব, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তুল্যভর বা ইকুইভ্যালেন্ট মাস জিনিসটা কি একটু শিখে রাখা দরকার, এটা পরীক্ষায় আসে। তুল্যভর এটা একটা ফর্মুলা আছে। তুল্যভর ইকুয়াল টু হয়ে থাকে আমাদের আণবিক ভরকে আমাদের তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। কী করতে হয়? আণবিক ভরটাকে আমাদের এখানে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে আণবিক ভরকে যদি আমরা তুল্য সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কী পেয়ে যাবো? আমাদের তুল্যভর পেয়ে যাবো। তাহলে চলো এটাকে বক্স করে দিয়ে আসো। তাহলে তুল্যভর ইকুয়াল হচ্ছে যে আমাদের আণবিক ভরকে আমাদের তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কেমন? তাহলে আণবিক ভরটাকে আমরা তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে তাহলে আমরা কী পেয়ে যাবো? আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে আমাদের তুল্য ভর পেয়ে যাবো। তাহলে তুল্যভর ইকুয়াল কত? আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। চলো আমরা একটা ম্যাথ করে দিয়ে আসি। এখানে ধরো H2SO4 দিচ্ছি। কেমন? তাহলে আমি জিজ্ঞেস করি তোমাকে H2SO4 আমাদের তুল্যভর কত হবে? তাহলে তুল্যভর ইকুয়াল টু হবে তোমার H2SO4 আণবিক ভর কত? 98।
তুল্য সংখ্যা কত 2, কারণ এখানে দুইটা এইচ প্লাস এখান থেকে বের হবে, তাহলে এখানে তুল্যভর কত হবে 49 হবে। কেমন? যদি তোমাকে আমি জিজ্ঞেস করি এখানে আসো যে HCl এর তুল্যভর কত হবে, HCl এর তুল্যভর, তখন তুমি এখানে আনসার দিবা যে ভাই HCl তো আমার এখানে আণবিক ভর হয়ে থাকে 36.5, তাহলে এটাকে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আসবে 36.5 আসবে। তারপর তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এখানে যে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইড এটার তুল্যভর কত, তাহলে তুমি এখানে বলবা যে সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্যভর কত, একদম সোজা কত আসবে, এখানে সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন 16, এখানে আসবে 1, এখানে আমাদের 1 দিয়ে ভাগ হবে কারণ ওইট এখানে একটা আছে, তাহলে এখানে আসবে 39, 40, 40 হবে জিনিসটা। কেমন? তো এভাবে হচ্ছে আসলে তুল্যভর এখানে বের করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে তুল্যভরকে আমরা যদি একটু করে তাহলে আমি যদি একটু করে সহজ ভাষায় যদি লিখতে চাই, ইকুইভ্যালেন্ট মাস, তাহলে আমরা আণবিক ভর m বসাই উপরে আর নিচে থেকে তুল্য সংখ্যা E। কেমন? ওকে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট আলোচনায় চলে যাব। নেক্সট আলোচনা হচ্ছে আমাদের নর্মালিটি। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা বড় হাতের n দিয়ে প্রকাশ করি। নর্মালিটিকে আমরা কী দিয়ে প্রকাশ করি? বড় হাতের n দিয়ে প্রকাশ করে থাকি। এটার একটা সংজ্ঞা দিচ্ছে, সংজ্ঞাটা আমরা একটু পরে পড়তেছি। আগে প্রমাণটা তোমাকে দেখাই, প্রমাণ দেখালে তুমি জিনিসটা এমনি এখানে পারবা। কেমন? আচ্ছা দেখো, এটার যে মেইন ফর্মুলা নর্মালিটি n = হয়ে থাকে মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, S ইন্টু কী হয়ে থাকে বলতো E হয়ে থাকে। তাহলে নর্মালিটি মেইন সূত্র আমরা কী মনে রাখবো এখানে S ইন্টু E হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা সহজভাবে মনে রাখতে পারি n = C S ইন্টু E। যেমন তুমি তোমার সুবিধা মতো আর কি মনে রাখার জন্য, S মানে মোলারিটি, n মানে নর্মালিটি, তাহলে n = কত C, তাহলে S ইন্টু E। আচ্ছা, এসটাকে যদি আমি একটু ভাঙতে চাই তাহলে কত পাবো, এখানে আমরা এখানে পাবো তোমার n/v হয়ে থাকবে, আর এখানে হয়ে থাকে E। এটা আর একটু যদি ভাঙি আমরা এখানে, তাহলে আমরা মোট সংখ্যায় কী লিখতে পারি m/m, v আর এখানে E লিখতে পারি। আচ্ছা, এটা যদি আমি এই পাশে নিয়ে আসো, আমরা যদি একটা কাজ করি, এটাকে আমরা এখানে তোমার হচ্ছে যে ধরা যাক হচ্ছে আমাদের ছোটো হাতের এমটাকে এই পাশে রাখি, এই ভিটাকে এই পাশে রাখি, আমরা এখানে 1/, বড় হাতের m/e করে ফেলি। মানে আমি কী করছি এখানে এই ইটাকে আমি নিচে নামাই ফেলছি, আর এখানে এমটাকে এখানে নিয়ে গেছি। কেমন? আচ্ছা, তাহলে দেখো তো একটা জিনিস যে আমাদের এখানে আসলে কী পাচ্ছি আমরা এখানে, তাহলে আমরা পাচ্ছি n = কত m/v ইন্টু এই যে m/e, এটাকে আমরা কী লিখে আসছি একটু আগে ইকুইভ্যালেন্ট মাস লিখে আসছি না, ইকুইভ্যালেন্ট ভর বা তুল্য ভর। এই যে দেখো m/eটাকে এটাকে আমরা লিখে আসছি ইকুইভ্যালেন্ট মাস লিখে আসছি, রাইট? তাহলে আমি লিখতে পারবো এখানে 1/, তুল্যভর 1/, কত এখানে 1/, তোমার এখানে আমরা লিখতে পারবো হচ্ছে তুল্যভর। ওকে, তাহলে 1/, তুল্যভর। তাহলে এখান থেকে দেখো নর্মালিটি সংজ্ঞা দেওয়া যাবে, যেহেতু এখানে v আছে, আয়তন থাকা মানে এটা কিসের ডিপেন্ডেন্ট, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এটা কিসের কি ডিপেন্ডেন্ট? আয়তন, এটা কিন্তু আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কেমন? তাহলে আমাদের নর্মালিটি যেটা আছে এটাও তাহলে কি ডিপেন্ডেন্ট হবে বলো তো একটু করে, আমরা যে নর্মালিটি আছে এটাও তাহলে আমাদের এখানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে, এটাও তাহলে আমাদের এখানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এখন এটা ডেফিনেশন দেওয়ার সময় নির্দিষ্ট তাপমাত্রার কথা বলতে হবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে তুল্যভরের দ্রবীভূত দ্রবের তুল্যভরের যে সংখ্যাটা, মানে এটা যে ভর সংখ্যা, সেটাকে আমরা বলবো তোমার উক্ত দ্রবণের নর্মালিটি। এটা তো একটু কঠিন বাজার সংখ্যা হয়ে গেল না, তুমি এটা চাইলে সহজ সংখ্যা দিতে পারো। সহজ সংখ্যা কী বলতে পারো, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি দ্রবণের মোলারিটি এবং দ্রবের তুল্য সংখ্যার গুণফলকে ওই দ্রবণের আমাদের নর্মালিটি বলে। তবে পরীক্ষায় আসলে আসলে এই সংখ্যাটা দেওয়া উচিত। আর এই সংখ্যাটা তুমি যদি একবার একদমই ভুলে যাও তাহলে তোমাকে আমি একটা সংজ্ঞা লিখে দিতে পারি এখানে, একদম সহজ ভাষার সংজ্ঞা। এই সংখ্যাটা কীরকম হবে আমি তোমাকে একটা সহজ সংজ্ঞা লিখে দিয়ে আসো এখানে। মানে তুমি যদি পরীক্ষা হলে ভুলে যাও, পরীক্ষা হলে আসলে এটা দেওয়া ট্রাই করবা এই সংজ্ঞাটা, আর এটা যদি ভুলে যাও তাহলে এখানে সহজ সংজ্ঞাটা কী মনে রাখতে পারি আমরা, সহজ একটা ডেফিনেশন মনে রাখতে পারি, সহজ সংজ্ঞা। তো সহজ সংজ্ঞা হবে এখানে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি দ্রবণের মোলারিটি এবং দ্রবের তুল্য সংখ্যার
তুল্য সংখ্যার গুণফলকে, দ্রবের তুল্য সংখ্যার গুণফলকে আমরা কি বলবো এখানে, আমরা বলবো ওই দ্রবণের নরমালিটি বলে, ওই দ্রবণের নরমালিটি বলে। ঠিক আছে, তারা নরমালিটি কিন্তু আমরা ফর্মুলা ম্যাথ করার জন্য কোনটা মনে রাখবো, ম্যাথ করার জন্য আমরা মনে রাখবো এই ফর্মুলাটা। আমরা কখনোই নরমালিটি সহজ আমরা বড় ফর্মুলা দিয়ে বের করবো না, আমরা আগে মোলারিটি বের করব, সেখান থেকে আমরা নরমালিটি বের করতে পারি আসলে। কেমন, আশা করি সবাই বুঝতে পারছি এটা। তাহলে আমাদের এই জিনিসগুলো কিন্তু এখানে ক্লিয়ার হয়েছে। কেমন, এটাকে যদি লাইনটাকে একটু বাড়াই দিয়ে আসো। তাহলে চলো নেক্সটে চলে যাবো আমরা এখানে। তো নেক্সট একটা ম্যাথ দিছে আমাকে বলছে কি 100 ml H2SO4 দ্রবণের ঘনমাত্রা এত হইলে আমাদের H2SO4 এর ভর কত হবে, অণুর সংখ্যা কয়টা হবে। কেমন, চলো দেখার চেষ্টা করি আসো। সলিউশন কি দিছে এখানে, দ্রবণের আয়তন ভি দেওয়া আছে কতটুকু, 100 মিলিলিটার, এটাকে লিটার এককে নিতে হবে, তাহলে 0.1 লিটার হবে। ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.1 মোলার দেওয়া। তো আমাকে এখানে H2SO4 এর ভর জিজ্ঞেস করছে, আর H2SO4 আণবিক ভর আমরা সবাই জানি এটা হচ্ছে 98 হয়ে থাকে। তাহলে আমাদের সবাই জানি সূত্র হচ্ছে কোনটা, S = a নাম্বার করতেছি, তো আমরা এখানে a নাম্বার করি আসো। S = n/v লিটার একক হয়ে থাকে। তাহলে বা আমাদের S কত হবে, m ডিভাইড বাই বড় হাতের m হবে, এখানে হবে বড় হাতের m, আর এখানে হবে v, এখানে হবে লিটার একক। বা এখানে আমাদের তাহলে ভর ইকুয়াল টু হবে S m v লিটার এককে। তাহলে এখানে আমরা m বের করতে চাই, S মান হবে 0.1, m মান হচ্ছে 98, v মান হচ্ছে 0.1। তাহলে এখানে কত আসবে দেখো, এটা আসবে 0.98 গ্রাম আসবে। কেমন, 0.98 গ্রাম, এটা হচ্ছে আমাদের আনসার, এক সেকেন্ড, 0.98 গ্রাম, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার লিখে দিই। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে বি নাম্বার কোয়েশ্চন বলছে কি এখানে অণুর সংখ্যা কত, এক্স বের করতে বলছে। তাহলে m/m = হয়ে থাকে x/na। তাহলে এখান থেকে আমাদের x = কত আসবে বলো, m/m টাইমস na আসবে। তাহলে এখানে যদি ভ্যালু বসাই দিই আমরা, m এর মান কত বের করছো তুমি, 0.98, এটা হচ্ছে 98, 6.022 10⁻23। তাহলে এখানে কত চলে আসছে, এটা আমাদের এখানে x চলে আসবে, x = 6.022 10⁻21t। তাহলে আমার এখানে অনুসংখ্যা কিন্তু বের হয়ে গেছে। কেমন, সো আমি আশা করতেছি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পারছো। এখানে আমাদের অনুসংখ্যা বের হয়ে গেছে, এটা আমি বক্স করে দিই, আমি বক্স করে দিচ্ছি, এখানে বক্স করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। সো হোপফুলি অঙ্কটা সবার কাছে এখানে ক্লিয়ার। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই আসো। দেখো পরের অঙ্ক আমাকে বলতেছে কি 250 ml কোনো Na2CO3 এর দ্রবণে 10.6 গ্রাম বিশুদ্ধ Na2CO3 আছে, দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। চলো সলিউশন দেখে আসো আমরা এখানে। সলিউশন এখানে ভলিউম দেওয়া আছে কতটুকু, 250 ml, লিটার এককে নিলে এটা আসবে 0.25 লিটার। ভর দেওয়া আছে কতটুকু এখানে, 10.6 গ্রাম। আণবিক ভর যদি বের করি বড় হাতের m, Na2CO3 এর 23 টাইমস হচ্ছে 2 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস এখানে 16 টাইমস হচ্ছে এখানে 3। তাহলে দেখো কত আসবে এখানে, 23 × 2 প্লাস 12 প্লাস 16 × 3, সেটা আসছে 106। আণবিক ভর আসছে 106। তো আমাকে ঘনমাত্রা S বের করতে বলছে, তাই S = কত, n/v, তাহলে n/v লিটার এককে। তাহলে n মানে কত, m/m v লিটার এককে। তাহলে এখানে কত আসবে দেখো, এখানে ছোট হাতের m হচ্ছে তোমার 10.6, বড় হাতের m হচ্ছে 106, v হচ্ছে তোমার এখানে 0.25। তাহলে এখান থেকে আমাদের কিন্তু S বের হয়ে আসবে। কেমন, তাহলে দেখো এখান থেকে আমাদের S বের হয়ে আসবে কত, তাহলে এই ভ্যালুটা আমার 0.4। কেমন, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, বক্স করে দিয়ে আসো। ওকে, বক্স করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আচ্ছা, আমি একটু করে এক্সট্রিমলি সরি, আজকে লেকচারটা ছোটো হচ্ছে। আগামী ক্লাস থেকে আমরা ইম্পর্টেন্ট একটা টপিক দিয়ে শুরু করবো, মানে এখানকার ম্যাথ দিয়ে আমরা শুরু করবো। কেমন, আগামী ক্লাস থেকে আমরা তারা অনেকগুলো ম্যাথ করবো। তার আজকে লেকচার একটু ছোটো হচ্ছে, পরের লেকচারে আমি পোষায় দিব, টেনশন নিও না। তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।